একটি শিশু যে সোনার চামচ নিয়ে জন্মেছিল, একজন বিখ্যাত আরবপতির একমাত্র ছেলে, কিন্তু জন্ম থেকেই অন্ধ ছিল। পুরো পরিবার হতাশায় ডুবে গেল। সব জায়গায় চিকিৎসা করানো হলো, কিন্তু কোনো আশা দেখা গেল না। মনে হচ্ছিল যেন ভাগ্য সেই শিশুর জন্য আলোর সব দরজা বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না একদিন একজন গরিব পরিচারিকা সেই বাংলোতে প্রবেশ করল, কোনো ডিগ্রি বা টাকা ছাড়াই। কিন্তু সে এমন একটি ছোট্ট বিষয় লক্ষ্য করল যা কারোর নজরে আসেনি, এবং সেখান থেকে সে এমন একটি চমকে দেওয়া সত্য উন্মোচন করল যা সেই আরবপতি পরিবারকে নাড়িয়ে দিল। পুরো হাসপাতালকে এর সাথে জড়িয়ে পড়তে হলো এবং জনসাধারণের মধ্যে হইচই পড়ে গেল। শিশুটি কি সত্যি অন্ধ ছিল, নাকি এটা সব একটা গভীর ষড়যন্ত্রের নাটক ছিল? আসুন এই আবেগপূর্ণ গল্পের শেষ পর্যন্ত সাথে চলি। সিমলায় ছিল বর্ষার মরশুম। ঘন কুয়াশা একটি সাদা চাদরের মতো সেই বাংলোর পথ ঢেকে রেখেছিল, যা একটি পাহাড়ি ঢালে বিচ্ছিন্নভাবে তৈরি হয়েছিল। সেই বাড়িটি ছিল পুরনো ইউরোপীয় স্টাইলের, যা দেবদারু বনের মাঝে লুকিয়েছিল এবং দূর থেকে সেই ঠান্ডা কুয়াশার মধ্যে একটা একা ভূতের মতো দেখাচ্ছিল। কাছের শহরের কেউ সেই বাড়ির মালিককে কখনো বাইরে বেরোতে দেখেনি। আশেপাশের লোকেরা একে না যুক্ত বাংলো বলতো, কারণ এটি তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ এর ভেতর থেকে বাচ্চাদের কলরব বা কথোপকথনের শব্দ শোনেনি। সেই বাড়ির মালিক ছিলেন অর্জুন খান্না, একজন বিখ্যাত ব্যবসায়ী যিনি অনেক অর্থনৈতিক সম্মেলনে সম্মানিত হয়েছেন। কিন্তু এই সব জৌলস 1 বছর আগে সেই সময় শেষ হয়ে গেল, যখন সিমলার কাছে একটি ঘাটে হওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় তার স্ত্রী প্রিয়া, যিনি সেই সময় 8 মাসের গর্ভবতী ছিলেন, যে গাড়িতে বসেছিলেন, সেটি প্রবল বৃষ্টির মধ্যে খাদে পড়ে যায়। তাকে বাঁচানো হয়েছিল, কিন্তু তিনি গভীর কোমায় চলে যান। 2 সপ্তাহ পর ডাক্তাররা বাধ্য হয়ে অপারেশন করে শিশুটিকে বের করে আনলেন, যখন প্রিয়া তখনও বেহুশ ছিলেন। শিশুটি সময়ের আগে জন্মে নিয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, সে না কাঁদল, না চোখ খুলল, আর না আলো বা কোনো নড়াচড়া করা জিনিসের ওপর প্রতিক্রিয়া দেখালো। আলো, সঙ্গীত, ঝলমলে খেলনা, সবকিছু তার খালি চোখের জন্য ছিল অর্থহীন। প্রথমে অর্জুন শিশুটির যত্নের জন্য 2 জন আয়া এবং একজন নার্সকে কাজে রাখলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেইটা সহ্য করতে পারল না যে অন্য কেউ প্রিয়ার জায়গায় তার সন্তানের যত্ন নেবে। সে সবাইকে বের করে দিল এবং নিজে থেকেই ডাইপার বদলানো, দুধ বানানো এবং শিশুকে ঘুম পাড়ানো শুরু করে দিল। যদিও তার হৃদয়ে সবসময় একটি শূন্যতা এবং অস্থিরতা থাকত। সেই মানুষটি যে কখনো হাজার হাজার কর্মচারীকে চালাতো, এখন প্রতিবার ডাইপার বদলানোর সময়, দুধের প্রতি ফোঁটা ফেলার সময় এবং প্রতি রাতে জেগে সেই শিশুটিকে কোলে নিয়ে বেমানান অনুভব করত, যে কখনো সরাসরি তার চোখের দিকে তাকাতো না। আরব এমন একটি পৃথিবীতে বড় হচ্ছিল, যেখানে না ছিল রং, না আলো এবং না মায়ের ডাক। প্রতিবার যখন অর্জুন তাকে কোলে নিত, সে তার প্রাণহীন চোখের দিকে গভীরভাবে দেখত এবং ভাবত, এই শিশুটি কি তার বাবার অস্তিত্ব অনুভব করতে পারে, নাকি সে শুধু একটি অভ্যাস হিসেবে বেঁচে আছে এমন একটি অন্তহীন অন্ধকারে যাকে কেউ ছুঁতে পারে না। অর্জুন তাকে আবার পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সাহস করতে পারেনি। প্রথমত এই কারণে যে প্রতিটি ডক্টর বলতো কোনো আশা নেই, এবং দ্বিতীয়ত এই কারণে যে তার ভয় ছিল সেই একই ফলাফল আবার শুনলে সে পুরোপুরি ভেঙে যাবে। সে নিজেকে বলল, শুধু বেঁচে থাকিস বাবা, আমার কাছে শুয়ে থাকি সেটুকুই যথেষ্ট। তাকে কথা বলতে, দেখতে বা খেলতে হবে না, শুধু তার উপস্থিতিই যথেষ্ট। সময় সেই ঠান্ডা বাংলোতে চুপচাপ কাটতে লাগলো। দিন এবং রাত পুরো নীরবতায় কাটত। কেবল দরজার ফাঁক দিয়ে প্রবেশ করা বাতাসের শব্দ, ছাদের টাইলসের উপর টুপটুপ করে পড়া বৃষ্টির শব্দ এবং প্রতি সন্ধ্যায় ব্লুটুথ স্পিকার থেকে বাজানো ধীর শাস্ত্রীয় সঙ্গীতই শোনা যেত। আরবও কখনো জোরে কাঁদত না, কখনো কখনো সে ঘণ্টার ধরে চুপচাপ শুয়ে থাকত, চোখ খোলা রেখে শূন্যে তাকিয়ে থাকত, যা দেখে লোকেদের তার প্রতি দয়ার চেয়ে ভয় বেশি লাগত। একদিন যখন অর্জুন তার ছেলে ডাইপার বদলাচ্ছিল, সে দেখল যে জানালার কাঁচ থেকে সূর্যের আলো সরাসরি শিশুটির চোখের উপর পড়ছে। প্রতিক্রিয়া হিসেবে সে আলো ঢাকতে তার হাত এগিয়ে দিল, এবং তখনই সে অনুভব করল যে শিশুটি না চোখের পাতা ফেলল, না পিছনে সরল এবং না মাথা ঘোরালো। তার চোখ তেমনই খোলা রইল যেন আলোর কোনো অস্তিত্বই নেই। অর্জুন একটি গভীর শ্বাস নিল, ঠোঁট শক্ত করে চেপে ধরল। তার ভেতরের আশাও হয়তো অনেক আগেই নিভে গিয়েছিল। শুধু তাদের দুজনের মধ্যে উষ্ণতা বজায় রাখার একটি বেঁচে থাকার কর্তব্য অবশিষ্ট ছিল। সেই সন্ধ্যায় সে তার স্টাডি রুমে একা বসেছিল। টেবিলের ওপর একটি পুরনো ছবির ফ্রেম রাখা ছিল, যাতে তার এবং প্রিয়ার বিয়ের ছবি ছিল, যেখানে সে সাদা পোশাকে ঘাসের মাঠে খিলখিল করে হাসছিল। অর্জুন তার ফোন বের করল এবং সেই ভিডিওটি চালালো, যেখানে প্রিয়া তার পেটে হাত রেখে প্রথমবারের মতো শিশুর লাথি অনুভব করছিল। তার কণ্ঠস্বর এখনও তার কানে স্পষ্ট বাজছিল, অর্জুন, আমাদের সন্তান অবশ্যই একজন বিশেষ শিশু হবে। সে কখনো ভেবেছিল যে বিশেষ মানে বুদ্ধিমান, চালাক বা তার মায়ের মতো হবে, কিন্তু এখন সেই বিশেষ মানে অন্য কিছু ছিল, একটি নিষ্ঠুর নিয়তি। বাইরে বৃষ্টি আরও বেড়ে গেল।
প্রতিটি ফোঁটা যেন ছাদভেদ করে সেই মানুষটির হৃদয়ে নেমে আসছিল, যে চুপচাপ সেই ছবির ফ্রেমকে জড়িয়ে ধরে তার কান্না চেপে রাখার চেষ্টা করছিল। সে তার স্ত্রীকে হারিয়েছিল, এখন সে তার ছেলের নামের একটি ছায়ার সাথে বেঁচেছিল। 1 সপ্তাহ পর যখন ব্যক্তিগত নার্স পারিবারিক কারণে হঠাৎ চাকরি ছেড়ে দেয়, তখন অর্জুন অনিচ্ছা সত্ত্বেও একজন নতুন পরিচারিকা রাখতে রাজি হলো। এবার সে তার প্রয়োজনীয়তাগুলি খুব স্পষ্ট রাখল। কোনো উচ্চশিক্ষার প্রয়োজন নেই, শুধু সময়নিষ্ঠ হতে হবে, কম কথা বলতে হবে, বেশি আলোচনা করতে হবে না এবং পরিবারের বিষয় সম্পর্কে একদম প্রশ্ন না করতে হবে। তার কোনো বন্ধুর প্রয়োজন ছিল না, তার শুধু এমন একজনের প্রয়োজন ছিল যে তার জন্য খাবার বানাতে পারবে, কাপড় ধুতে পারবে এবং ঘর পরিষ্কার করতে পারবে। আরবের যত্ন সে এখনও নিজেই নেবে, কারণ যদিও সে ব্যথার অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে তার প্রতিবন্ধী সন্তানকে কোনো অপরিচিতর হাতে তুলে দেওয়ার অনুভূতি সহ্য করতে পারত না। এবং তারপর এক সকালে যখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, নতুন পরিচারিকা বাংলোর গেটের সামনে দাঁড়িয়েছিল। একজন রোগা পাতলা যুবতী, যার হাতে একটি পুরনো রঙের কাপড়ের ব্যাগ ছিল এবং মুখে বিহার থেকে লম্বা বাস যাত্রার ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার নাম ছিল অঞ্জলি। না সুন্দরী, না আকর্ষণীয়, শুধু তার চোখে ছিল একটি বিষাদ এবং হাতে পরিশ্রমের ছাপ। তার আবেদনে লেখা ছিল যে সে আগে একটি ফ্যাক্টরিতে কাজ করেছে, বাচ্চাদের যত্নের অভিজ্ঞতা আছে এবং হার্টের অসুখের কারণে তার নবজাতক ছেলেকে হারিয়েছে। অর্জুন মনোযোগ দিয়ে পড়েনি, সে শুধু একটি নজর দিল এবং তাকে ট্রায়ালে রাখার জন্য মাথা নাড়ল। সে এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না যে একজন যুবতী মেয়ে এত জনমানবহীন এলাকায় পরিচারিকার কাজ কেন করতে চায়। তার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, যতক্ষণ না সে তার এবং আরবের মাঝের জায়গায় হস্তক্ষেপ করে এবং বাপ বেটার অন্ধকার জগতে প্রবেশ করে। কিন্তু সে এটা জানত না যে তারই নীরব উপস্থিতি সেই বাংলোতে প্রথম আলো জ্বালাবে, যা অনেক লম্বা সময় ধরে না থেকে বঞ্চিত ছিল। এবং সেই গরিব গ্রামের মেয়েটি একজন মায়ের সহজ প্রবৃত্তি থেকে, যিসনে তার সন্তানকে হারিয়েছে, প্রথম মানুষ হবে যে এটা চিনতে পারবে যে এই শিশুটি অন্ধ নয়। অঞ্জলি সেই লোহার গেটের সামনে চুপচাপ দাঁড়িয়েছিল, যা তার মাথার চেয়েও উঁচু ছিল। সে তার কাপড়ের ব্যাগের ফিতে শক্ত করে ধরল, একটি গভীর শ্বাস নিল এবং ঘণ্টি বাজালো। ঘণ্টির শব্দ কুয়াশাচ্ছন্ন পরিবেশে প্রতিধ্বনিত হল, যা দেবদারু গাছ থেকে আসা বাতাসের ফিসফিসানিতে মিশে গেল, যার ফলে সে হঠাৎ কেঁপে উঠল। গেট ধীরে ধীরে খুলল এবং একটি গভীর রঙের সোয়েটার পরা একজন মানুষ বাইরে এলো, যার মুখ ছিল বিষণ্ণ এবং চোখে ছিল না কোনো প্রাণ। এটা প্রথমবার ছিল যখন অঞ্জলি তার মালিক অর্জুন খান্নাকে দেখল। সে মাথা নাড়ল, যা হ্যালো বলার একটি উপায় ছিল। না কোনো প্রশ্ন করল, না হাত মেলালো। তার নজর তার উপর শুধু একবার পড়ল এবং তারপর সে ঘুরে বাড়ির ভেতরে চলে গেল। অঞ্জলি ধীরে ধীরে তার পিছনে চলল, তার পিছনে বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তা এবং সেই কাঁচা রাস্তার স্মৃতিগুলোকে ছেড়ে, যাদের সে মনে করতে চাইত না। ভেতর থেকে বাংলোটি ছিল একটি ঠান্ডাভাবে সুন্দর এবং সুশৃঙ্খল। কাঠের মেঝে চকচক করছিল, প্রতিটি চেয়ার, প্রতিটি ফুলদানি একটি ম্যাগাজিনের ছবির মতো পুরোপুরি সাজানো ছিল, কিন্তু কোনো কিছুর মধ্যেই জীবনের কোনো অংশ ছিল না। না টিভির আওয়াজ, না খাবারের গন্ধ, না হাসি বা এমনকি কথোপকথনের আওয়াজও ছিল না। শুধু একটি আওয়াজ ছিল, দেওয়ালে লাগানো স্পিকার থেকে ধীর শাস্ত্রীয় সঙ্গীত বাজছিল, যা এত নিয়মিত এবং দূরবর্তী লাগছিল যেন অন্য কোনো জগৎ থেকে আসছে। অর্জুন তাকে লিভিং রুম, রান্নাঘর, বাথরুম পেরিয়ে করিডোরের শেষে একটি ছোট ঘরের কাছে নিয়ে গেল। সে সংক্ষেপে বলল, এটা তোমার ঘর। সকালে উঠে খাবার বানাও, পরিষ্কার করো, গোলমাল করবে না এবং আমার বা আমার ছেলের ঘরে নিজের ইচ্ছামতো যাবে না। কিছু প্রয়োজন হলে আমি ডাকব। অঞ্জলি শুধু ধীরে করে হ্যাঁ বলল এবং চুপচাপ তার জিনিস নিচে রাখল। সে এমন মানুষদের আশ্চর্য হয়নি। সে অনেক জায়গায় কাজ করেছে। লোকেরা যত ধনী হতো তত কম ভাগ করত, কিন্তু তার চোখ, সেই ঠান্ডা এবং বিষণ্ণ চোখগুলো তার হৃদয়ে একটি অদ্ভুত সহানুভূতি জাগাচ্ছিল। সে ঠিক জানত না যে এই পরিবারের সাথে কি হয়েছে, কিন্তু সে স্পষ্টভাবে অনুভব করতে পারছিল যে এখানে কিছু ভেঙে গেছে এবং এখনও জোড়া লাগেনি। প্রথম দিন কোনো বিশেষ ঘটনা ছাড়াই কেটে গেল। অঞ্জলি সকাল 5টায় উঠল, বাগানের পরিষ্কার শুরু করল, ঘরে মুছল, প্রাতরাশ তৈরি করল এবং তারপর চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে কোনো শিশুর আওয়াজ শুনতে পেল না এবং মালিকও তাকে ডাকল না। সবকিছু এমনভাবে চলছিল যেন এই বাড়িতে শুধু সেই থাকে।
গভীর সন্ধ্যায় যখন সে লিভিং রুম পরিষ্কার করছিল, সে হঠাৎ খুব ধীরে গুঞ্জনের আওয়াজ শুনতে পেল, যেন কোনো শিশু তার গলায় এ আ করছে। অঞ্জলি তার শ্বাস চেপে ধরল। সে করিডোরের দিকে এগিয়ে গেল এবং ধীরে ধীরে সেই সাদা দরজার দিকে গেল, যা শেষে সামান্য খোলা ছিল। তার উদ্দেশ্য নিয়ম ভাঙা ছিল না, কিন্তু তার পা যেন কোনো জাদু দ্বারা টেনে নিয়ে যাচ্ছিল। দরজা এত খোলা ছিল যে সে একটি ছোট দোলনার কোণ এবং সেই মানুষটির ছায়া দেখতে পাচ্ছিল, যে শিশুটিকে তার কোলে নিয়েছিল। সে ঘুমপাড়ানি গান গাইছিল না, শুধু চুপচাপ ধীরে ধীরে দুলছিল। চোখ দূরে কোথাও দেখছিল, এবং যে শিশুটিকে তার কোলে নিয়েছিল শিশুটি চুপচাপ শুয়েছিল, দুটো চোখ বড় বড় খোলা ছাদের দিকে তাকিয়েছিল। সেই দৃশ্য দেখে অঞ্জলি চমকে গেল, কারণ সেই চোখগুলো ঠিক তার ছেলের মতো ছিল, সেই শিশুটি যে 1 বছর হওয়ার আগেই মারা গিয়েছিল। সেই রাতে অঞ্জলি তার ঘরে বসে একটি ছোট নাইট ল্যাম্প জ্বালালো এবং তার ব্যাগের ভাঁজ থেকে একটি পুরনো ডায়েরি বের করল। তার কভার ক্ষয়ে গিয়েছিল, পাতা হলুদ হয়ে গিয়েছিল এবং কালি ছড়িয়ে গিয়েছিল। এটা সেই ডায়েরি ছিল যা সে তখন লিখেছিল যখন তার ছেলে, যার নাম রোহন ছিল, বেঁচে ছিল। প্রতিটি পাতা একটি মুহূর্ত, একটি কান্না, একটি কাশি, বাতাসের ঘুমটির আওয়াজে একটি ছোট প্রতিক্রিয়ার রেকর্ড ছিল। সে প্রতিটি পাতায় তার হাত বুলিয়ে নিল এবং তারপর ধীরে করে একটি খালি পাতায় আসলো। 1 বছরের বেশি সময় পরে সে আবার কলম ধরল। এই অদ্ভুত ঘরে প্রথম দিন। সেই ছোট ছেলেটি দূর কোথাও দেখছে, ডাকার পরেও কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু ভুল আছে। পরের দিন যখন অর্জুন কিছু জিনিস কিনতে বাইরে গেল, তখন অঞ্জলি স্টোররুম থেকে পুরনো খেলনার স্টুপ বের করে রোদে শুকানোর সুযোগ নিল, যার মধ্যে কিছু নবজাতক শিশুদের জন্য ছিল, যেমন ঝুনঝুনি, টেডি বিয়ার এবং একটি বল যার ভেতরে ঘণ্টি ছিল। সে সেগুলিকে মনোযোগ দিয়ে পরিষ্কার করল। তারপর সেগুলিকে আরাবের ঘরের কাছে করিডোরে নিয়ে গিয়ে একটি ঝুড়িতে রাখল। যখন সে শিশুটির ঘরের কাছ দিয়ে যাচ্ছিল, তখন সে হঠাৎ খুব ধীরে কান্নার আওয়াজ শুনতে পেল, যা সাধারণ সিসকি থেকে আলাদা ছিল। এবার এটা ছিল একটি হালকা ঘোঁতঘোঁত আওয়াজ, যেন শিশুটি ডাকার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। তার হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। সে দরজার ফাটল দিয়ে উঁকি দিল। ছোট ছেলেটি বিছানায় সোজা শুয়েছিল, তার হাত বাতাসে লাহারাচ্ছিল, মুখ কুঁচকে ছিল এবং মেঝেতে দুধের বোতল পড়েছিল, যা এখনও পান করা হয়নি। কোনো দ্বিধা না করে অঞ্জলি দরজা খুলল এবং ভেতরে চলে গেল। ঝুঁকে বোতল তুলল, একটি কাপড় দিয়ে নিপেল মুছিল এবং ধীরে করে শিশুটির মুখে লাগিয়ে দিল। আরব একদমই আশ্চর্য হল না। সে তার মাথা তার দিকে ঘোরালো এবং জোরে জোরে দুধ খেতে লাগল। তার ছোট ছোট হাত তার কবজিকে ছুঁয়ে যাচ্ছিল, ধরছিল। জানালা থেকে আসা আলো অঞ্জলির চুল থেকে তির্যক হয়ে সরাসরি শিশুটির মুখে পড়ছিল, এবং ঠিক সেই মুহূর্তে অঞ্জলি স্পষ্ট দেখল যে শিশুটির চোখের পাতা হালকা ঝাপটে উঠল, সত্যি ঝাপটে উঠল। সে থমকে গেল, তার চোখ শিশুটির মুখ থেকে সরল না। সে তার মুখের সামনে ধীরে করে তার হাত নাড়াল, কোনো প্রতিক্রিয়া হল না। সে তার অন্য আঙুল ওপরে তুলল, তাকে স্থির রাখল এবং তারপর তাকে ডান দিকে নিয়ে গেল। মনে হলো যেন সেই চোখগুলি তার সাথে সাথে ঘুরল। তার হৃৎস্পন্দন জোরে ধরফর করতে লাগল। সে একবার আবার পুনরাবৃত্তি করল, এবার আরও ধীরে। আবার চোখের একটি হালকা নড়াচড়া হলো, যদিও তা স্পষ্ট ছিল না। সে তার পকেট থেকে একটি ঘড়ি বের করল, তার ঢাকনা খুলল। ঘড়ির পৃষ্ঠ আলো প্রতিফলিত করল এবং সে তাকে ধীরে করে নাড়াল। এবং তারপর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। ছোট ছেলেটি ধীরে করে তার মাথা ঘোরাল। অঞ্জলির মনে হলো যেন তার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল, ভয় থেকে নয়, বরং আবেগ থেকে। সে শিশুটিকে শক্ত করে তার বাহুতে জড়িয়ে ধরল। তার চোখের জল না থেমে ঝরতে লাগল। যখন অর্জুন ফিরে এলো, তখন সে দেখল যে অঞ্জলি সিঙ্কের ওপর দাঁড়িয়ে একটি একটি করে চামচ মুছছে, কিছু বলছে না। কিন্তু যখন সে সিঁড়ি দিয়ে উঠতে লাগল, তখন সে হঠাৎ ঘুরল। তুমি আমার ছেলের ঘরে গিয়েছিলে? তার কণ্ঠস্বর ছিল গম্ভীর এবং সতর্কতায় ভরা। অঞ্জলি থেমে গেল। তার একটি অংশ মিথ্যা বলতে চাইছিল, কিন্তু অন্য অংশ তাকে সত্য বলতে প্ররোচিত করছিল। মাফ করবেন, শিশু কাঁদছিল। আমি শুনলাম তো তাকে দুধ খাওয়াতে চলে গেলাম। আমার উদ্দেশ্য হস্তক্ষেপের করার ছিল না। অর্জুন তাকে তাকিয়ে দেখল। তার চোখে কিছু সন্দেহের মতো ছিল, একই সাথে একটি খুব ছোট কৃতজ্ঞতাও ছিল। কিন্তু সে আর কিছু বলল না, শুধু ঠান্ডাভাবে মাথা নাড়ল এবং সরাসরি তার ঘরে চলে গেল। অঞ্জলি স্বস্তির নিঃশ্বাস নিল। সে তার পিঠ দেখল এবং তারপর তার কাজে লেগে পড়ল। তার হৃদয়ে এখন শুধু একজন পরিচারিকার অনুভূতি ছিল না, বরং একজন মায়ের, যে তার সন্তানকে হারিয়েছিল। এবং সে এমন কিছু অনুভব করতে পারছিল যা অন্য কেউ দেখতে পারত না। সেই শিশুটি দেখতে পারত, যদিও সামান্য আলো, সামান্য প্রতিক্রিয়া, কিন্তু তার বিশ্বাস ছিল যে এটা কোনো সংযোগ নয়, এবং সে নির্ধারণ করল যে সে এটাকে উপেক্ষা করবে না। সে থামবে, দেখবে এবং সঠিক সময়ে সত্য কথা বলবে। একটি না যোগ্য ঘরে হয়তো প্রথম হাসি একটি শিশুর চোখ থেকে আসবে, এবং এটিকে প্রথমে খুঁজে বের করবে কোনো ডাক্তার নয়, কোনো বাবা নয়, বরং এমন একজন মহিলা যিনি তার সবকিছু হারিয়েছিলেন। সিমলার সকালে কুয়াশা আবার পাহাড়ি ঢালগুলিকে সাদা করছিল,
এবং বনের পাখির আওয়াজ কখনো কখনো সেই ঠান্ডা নীরবতার মাঝে ধীরে করে প্রতিধ্বনিত হতো। বাংলোর ভেতরে পরিবেশে কিছু পরিবর্তন হয়েছিল, যদিও খুব সামান্য, কিন্তু এটা অঞ্জলিকে অনুভব করানোর জন্য যথেষ্ট ছিল যে সেই ঠান্ডা দেওয়ালে একটি নতুন শ্বাস মিশে যাচ্ছে। অর্জুন সকাল থেকে তার স্টাডি রুমে স্থির বসেছিল। টেবিলের উপর মেডিকেল ফাইল, প্রেসক্রিপশন এবং সেই লেখকের প্রিন্ট আউট ছিল যা অঞ্জলি খুঁজে বের করেছিল। তার চোখ গভীর এবং ক্লান্ত ছিল। গত কয়েক বছর ধরে সে একটি ছায়ার মতো জীবনযাপন করছিল, শুধু কাজ করত এবং তার সন্তানের যত্ন একটি কর্তব্যের মতো করত, যা তার স্ত্রীর মৃত্যুর পরে অবশিষ্ট শক্তিও কেড়ে নিয়েছিল। সে ভেবেছিল যে কমপক্ষে সে আরাফকে একটি সভ্য জীবন দিতে পারে, যদিও অন্ধকারে, কিন্তু এখন সত্য সামনে আসায় সে প্রায় পুরোপুরি ভেঙে গিয়েছিল। তার সব চেষ্টা হঠাৎ একটি ভুল হয়ে গিয়েছিল। অঞ্জলি স্বাভাবিকভাবে পরিষ্কার করা ছাড়া আর কিছু করেনি। সে বুঝত যে তার মন অশান্ত এবং এই সময় সান্ত্বনার একটি শব্দ একজন অপরাধবোধী ভোগা পিতার হৃদয়ে ছুরির মতো বিঁধে যেতে পারে। কিন্তু তার হৃদয়ে আশা জ্বলছিল, একটি ছোট্ট শিখা, কিন্তু এত গরম যে তাকে একবার আরাফকে থামতে বাধ্য করতে পারে। যখন সূর্য পুরোপুরি উঠল তখন অঞ্জলি আরাফকে পেছনের বাগানে নিয়ে গেল, যেখানে প্রথম রশ্মি পাতার ফাঁক দিয়ে পিছলে যাচ্ছিল, যার ফলে চকচকে দাগ তৈরি হচ্ছিল। সে একটি ঝুনঝুনি বের করল যাতে ঘণ্টি এবং ঘুঙুর লাগানো ছিল এবং তাকে শিশুটির সামনে ধীরে ধীরে নাড়ালো। আরাফ প্রথমবার ঠোঁট খুলে হাসল। এটি একটি অজান্তে দেওয়া হাসি ছিল না, বরং একটি স্পষ্ট মানসিক প্রতিক্রিয়া ছিল। তার ছোট ছোট চোখ চকচক করছিল এবং আওয়াজের সাথে ক্রমাগত ঝাঁপটে উঠছিল। সে খেলনাটিকে স্পর্শ করার জন্য তার হাত বাড়ালো। তার আঙুলগুলি এখনও দুর্বল ছিল, কিন্তু নড়াচড়া আগের চেয়ে বেশি নিশ্চিত ছিল। সে কাঁপতে কাঁপতে শিশুটিকে তার কোলে তুলে নিল, হাসতে হাসতে এবং কাঁদতে কাঁদতে। প্রতিদিন সে কিছু ঘন্টা শিশুটির আলোর প্রতিক্রিয়ার অনুশীলন করতে কাটাত, আয়না ব্যবহার করে, হালকা আলো দেওয়া টর্চ ব্যবহার করে এবং রঙিন জিনিস ব্যবহার করে। প্রতিবার সে শিশুটির প্রতিক্রিয়া তার পুরনো ডায়েরিতে লিখত। এই ডায়েরি এখন একটি চমৎকার পুনরুদ্ধারের যাত্রার রেকর্ড হয়ে গিয়েছিল। সন্ধ্যায় অর্জুন পেছনের বাগানে এলো। সে দূর থেকে অঞ্জলিকে আরবের সাথে খেলতে দেখল। তার পা জানা পাথরের মেঝেতে আটকে গিয়েছিল। প্রায় 3 বছর পর প্রথমবার সে তার ছেলেকে হাসতে দেখল। সেই হাসিতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আপনি চেষ্টা করতে চাইবেন? অঞ্জলি ধীরে করে ঘুরল। তার কণ্ঠস্বর বসন্তের বাতাসের মতো ছিল। একবার নিজের ছেলের সাথে খেলার চেষ্টা করুন। অর্জুন দ্বিধা করল। তার চোখ টগমগ হয়ে গেল। আমার অভ্যাস নেই, আমার ভয় হচ্ছে যে আমি তাকে বিরক্ত করে দেব। কোনো ব্যাপার না, তার আপনার গন্ধ মনে আছে, শুধু পাশে বসাই যথেষ্ট। সে ধীরে করে আরফকে অর্জুনের কোলে রেখে দিল। প্রথমে তো শিশুটি সামান্য চকিত হলো, তার হাত হালকা ফরফরালো, কিন্তু তারপর যখন সে তার হৃদয়স্পন্দন শুনল, সেই পরিচিত হৃদয়স্পন্দন যাকে সে তার মায়ের পেটে 9 মাস ধরে অনুভব করেছিল, আরাফ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে তার হাত ওপরে তুলল এবং ধীরে করে তার থুতনিকে ছোঁয়ালো এবং তারপর খিলখিল করে হাসতে লাগল। অর্জুন চুপ হয়ে গেল। সে তার ছেলেকে দেখল, তার গলা ধরে এলো। প্রিয়া, দেখো, বাবা হাসছে। সে বিড়বিড় করল। তার চোখ লাল হয়ে গেল, যেন সে তার মৃত স্ত্রীর সাথে কথা বলছে। সেই রাত প্রথমবার 3 জনেই একসাথে খাবার খেল। অর্জুন খাবারের টেবিলে বসল। অঞ্জলি আরফকে কোলে নিয়ে সামনে বসল। এখন আর সেই ঠান্ডা নীরবতা ছিল না, বরং দ্বিধাভরা কিন্তু সত্যি কথোপকথন ছিল। অঞ্জলি, তুমি এখানে এসে কাজ করা কেন বেছে নিলে? অর্জুন জিজ্ঞাসা করল, ডিমের একটি ছোট টুকরো আরবের বাটিতে দিতে দিতে। অঞ্জলি কিছু সেকেন্ডের জন্য চুপ রইল এবং তারপর জবাব দিল, আমি 1 বছর আগে নিজের ছেলে হারালাম। সে মাত্র 8 মাস বেঁচে ছিল নিউমোনিয়াতে। আমি খুব অবসাদে চলে গিয়েছিলাম, কিছু করতে পারছিলাম না। তারপর আমি এখানে পরিচারিকার চাকরির বিজ্ঞাপন দেখলাম। অর্জুন মাথা নিচু করল। আমাকে ক্ষমা করো। অঞ্জলি ধীরে করে মাথা নাড়ল। কোনো ব্যাপার না, আমার মনে হয় যে ভগবান আমাকে আরবের সাথে দেখা করার ব্যবস্থা করেছেন। হয়তো এটা একটি সুযোগ ক্ষতিপূরণ করার। নীরবতার পর সে ধীরে করে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে নিজের ছেলের সাথে আবার শুরু করতে সাহায্য করতে পারো? অঞ্জলি মাথা নাড়ল। তার চোখ ভেজা হয়ে গেল। পরের কয়েকদিনে অর্জুন পুরোপুরি বদলে গেল। সে বাচ্চাদের মনোবিজ্ঞান নিয়ে বই পড়া শুরু করল। অন্য ডাক্তারদের ফোন করে ভিজুয়াল রিকভারি থেরাপির সম্পর্কে তথ্য নিল। সে তার ছেলের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখতে লাগল। ক্ষুধা, ঘুম আসা বা অস্বস্তি হওয়ার ওপর তার কান্নার পার্থক্য করা শিখল। এবং প্রতি রাতে সে নিজে তার ছেলের জন্য দুধ বানাতো, যা আগে সে অন্যদের উপর ছেড়ে দিত।
এক সন্ধ্যা যখন সে শিশুটিকে দুধ খাওয়াচ্ছিল, আরব হঠাৎ বোতল ছেড়ে দিল এবং সরাসরি অর্জুনের চেহারা দেখল। সে তার দিকে ঝুঁকে গেল এবং তার মুখ থেকে একটি অদ্ভুত আওয়াজ বেরোল, পা। অর্জুন থমকে গেল। দুধের বোতল হাত থেকে পড়ে গেল। দুধ মেঝেতে ছড়িয়ে পড়ল। তুমি আমাকে বাবা ডাকলে? সে ফিসফিস করে বলল, যেমন তার নিজের কানে বিশ্বাস না হয়। অঞ্জলি ছুটে এলো এবং বোতলটি সামলে নিল। তার চোখের জল ঝরতে লাগলো। হ্যাঁ, সে বাবা ডেকেছে। এটা প্রথম শব্দ যা সে স্পষ্টভাবে বলেছে। অর্জুন তার ছেলেকে শক্ত করে আলিঙ্গন করে নিল। এত কাঁপছিল যত সে আগে কখনো কাঁপেনি। বাবা এখানে আছে, বাবা এখানেই আছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি অনেক লম্বা সময় ধরে অন্ধ হয়েছিলাম। আরব খিলখিল করে হাসতে লাগলো। দুই হাতে অর্জুনের বুকে এমনভাবে মারতে লাগলো যেমন খেলছে। সেই হাসি পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সেই দেওয়ালগুলির সাথে ধাক্কা খেল যা এত বছর ধরে চুপ ছিল। সেই রাত অর্জুন পুরো রাত জেগে রইল। সে টেবিলে বসল, ল্যাপটপ খুলল এবং মেডিকেল কাউন্সিল এবং প্রেসকে একটি অভিযোগপত্র লিখতে লাগল। সে সেই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল যিনি তার ছেলের জন্য ভুল ওষুধ লিখেছিল, যার সাথে সব ফাইল, প্রমাণ এবং অঞ্জলির ডায়েরিও সংযুক্ত ছিল। অঞ্জলি, আমি এই মামলাটিকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই, শুধু আরবের জন্য নয়, বরং অন্যান্য শিশুদের জন্য। অঞ্জলি মাথা নাড়ল এবং তার হাত শক্ত করে ধরে নিল। আমি আপনার সাথে দাঁড়িয়ে আছি। একজন পিতা যে কখনো অসহায় ছিল, একজন মা যিনি তার সন্তান হারিয়েছিল, এখন তারা একসাথে আলো, বিশ্বাস এবং সেই শিশুদের জন্য লড়াই করার যাত্রায় বেরিয়ে পড়েছিল যাদের কখনো সকাল দেখার সুযোগ হয়নি। এবং এই সব একটা চোখের পাতা ঝাপটানো, একটা হাসি এবং জীবনের প্রথম দুটি শব্দ দিয়ে শুরু হয়েছিল, পা। সকাল সকাল সিমলার আকাশ এখনও কুয়াশা দিয়ে ঢাকা ছিল, কিন্তু বাংলোর ভেতরের পরিবেশ একেবারে অন্যরকম ছিল। এখন আর সেই ঠান্ডা নীরবতা ছিল না, বরং আরবের কলরব, চামচের বাটিতে ধাক্কা লাগার শব্দ যখন অঞ্জলি প্রাতরাশ তৈরি করছিল এবং অর্জুনের প্রতিবার সিঁড়ি থেকে নিচে নামার ওপর তার পরিচিত পায়ের আওয়াজ ছিল। কিন্তু আজ সকালে অঞ্জলিকে অর্জুনের চেহারায় কিছু অদ্ভুত লাগল। সে কম কথা বলছিল, তার চোখ গভীর চিন্তায় ডুবেছিল এবং সে বারবার তার ফোনের স্ক্রিনকে তাকিয়ে দেখছিল। সে কিছু জিজ্ঞেস করল না, শুধু চুপচাপ দেখতে রইল। প্রাতরাশ শেষ হবার পর অর্জুন হঠাৎ বলল, আমাকে দিল্লির একটি হাসপাতাল থেকে ফোন এসেছিল। অঞ্জলি অবাক হয়ে মাথা তুলল। তারা আমার দ্বারা কিছুদিন আগে পাঠানো চিঠির সম্পর্কে ফোন করেছিলেন। তারা সরাসরি দেখা করতে চান। দেখা করার জন্য কেন? তারা বললেন যে তাদের আরও প্রমাণ চাই। তারা একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও তৈরি করেছেন। যে ডাক্তার আরবের জন্য ওষুধ লিখেছিলেন, যার উপর আমার খুব ভরসা ছিল, তার উপর আগেও পেশাদার অসদাচরণের অভিযোগ লেগেছিল, কিন্তু তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। এখন এই কথা সামনে আসায় তারা এটিকে উপেক্ষা করতে পারেন না। অঞ্জলি তার মুঠি চেপে ধরল। তাহলে আমাদের কাছে সব কিছু সামনে আনার সুযোগ আছে। অর্জুন ধীরে করে মাথা নাড়ল। তাঁরা চান যে আমি আরবকেও সাথে নিয়ে যাই, যাতে তার আসল দৃষ্টির পরীক্ষা হতে পারে। একটি তো তার পুনরুদ্ধারের জন্য এবং দ্বিতীয় তদন্তের ভিত্তি হিসাবে। ঘর নীরবতায় ডুবে গেল। জানালার কাঁচ থেকে বাতাসের ঝটকা এলো, যাতে দেবদারুর তাজা এবং ভেজা সুগন্ধ ছিল। অঞ্জলি স্পষ্ট অনুভব করল যে সকালের শান্তির নিচে একটি চাঞ্চল্য হচ্ছে। তারা একটি একেবারে নতুন পর্যায়ে প্রবেশ করছিল। এখন এই জীবন চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং চিকিৎসা ব্যবস্থা, সত্য এবং সেই শক্তিগুলির সাথে মুখোমুখি হওয়ার যাত্রা ছিল যা এটিকে লুকোনোর চেষ্টা করছিল। আমি আপনার সাথে চলব, অঞ্জলি দৃঢ়তা থেকে বলল। অর্জুন তাকে দেখল। তার চোখে প্রথমবার কোনো দ্বিধা ছিল না। আমি চাই যে তুমি সাথে থাকো। 3 দিন পর তারা সিমলা থেকে বেরিয়ে গেল। শহর পর্যন্ত যাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা, কারণ আরবকে খাওয়ানো এবং ডায়াপার বদলানোর জন্য রাস্তায় কয়েকবার থামতে হয়েছিল। অঞ্জলি একজন আসল মায়ের মতো চিন্তাশীল ছিল। সবসময় ভেজা ওয়াইপস, দুধের বোতল থেকে শুরু করে ছোট খেলনা পর্যন্ত সব কিছু প্রস্তুত রাখত, যা শিশুটির পছন্দ ছিল। অর্জুন গাড়ি চালাচ্ছিল। তার চোখ সবসময় পেছনের কাঁচে পিছনে বসে থাকা দুজনের ওপর স্থির ছিল। তার হৃদয়ে এমন একটি অনুভূতি উথলে উঠছিল যাকে সে মরা মনে করত, পরিবারের অনুভূতি। যখন তারা হাসপাতালে পৌঁছল, তখন পরিবেশ আগের মতো ছিল না। তারা এখন বেনামি রোগী ছিল না। অর্জুন যাওয়ার আগে একটি বড় মিডিয়া হাউসে ফাইলগুলি পাঠিয়ে দিয়েছিল, একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে। এবং সে এটাও জানতে পেরেছিল যে মিডিয়াতে কিছু লোক সেই ডাক্তারের তদন্ত শুরু করে দিয়েছিল। তাদের একটি ব্যক্তিগত ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হলো। একজন যুবতী মহিলা ডাক্তার এলেন, যার চেহারা খোলা এবং কণ্ঠস্বর কোমল ছিল। আমি ডাক্তার মেহরা, শিশুদের চোখের বিশেষজ্ঞ। আমি আজ আরবের দৃষ্টির অবস্থার সরাসরি পরীক্ষা করব।
আরফকে একটি বিশেষ পরীক্ষা চেয়ারে বসানো হলো। আধুনিক মেশিন একটি একটি করে তার চোখে উঁকি দিচ্ছিল, আলো দিচ্ছিল, পিউপিলের গতি, রেটিনার প্রতিক্রিয়া দেখছিল এবং দূরে এবং কাছে দেখার ক্ষমতা মাপছিল। অঞ্জলি শিশুটির হাত ধরে দাঁড়িয়েছিল এবং অর্জুন অস্বাভাবিকভাবে শান্ত ছিল। তার চোখ তার ছেলের প্রতিটি ছোট নড়াচড়ার ওপর স্থির ছিল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার মেহুরা একটি আবেগপূর্ণ মুখ নিয়ে ফিরে এলেন। আপনারা খুশি হতে পারেন, আরফ জন্ম থেকে অন্ধ নয়, যেমনটা আগে নির্ণয় করা হয়েছিল। রেটিনার প্রতিক্রিয়া এবং অপটিক নার্ভ এখনও কাজ করছে, যদিও তার মধ্যে আলোর প্রতিক্রিয়ার দমনের লক্ষণ রয়েছে, যা সম্ভবত ওষুধের কারণে। সেই আই ড্রপ তার দৃষ্টির বিকাশকে ধীর করে দিচ্ছিল। অঞ্জলি প্রায় পড়ে গিয়েছিল। অর্জুন তার হাত ধরল, তার চোখ লাল হয়ে গেল। সে কি পুরোপুরি ঠিক হতে পারে? সে জিজ্ঞেস করল। এটা বলা কঠিন, কিন্তু যদি ওষুধ অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় এবং দৃষ্টিকে উদ্দীপিত করার সঠিক ব্যায়াম করা হয়, তবে ঠিক হওয়ার সম্ভাবনা খুব বেশি। গুরুত্বপূর্ণ বিষয় হল সময় মতো হস্তক্ষেপ করা। তখনই একটি গভীর রঙের স্যুট পরা একজন মানুষ ঘরে প্রবেশ করল। সে হাসপাতালের উপপরিচালক ছিল। আমি আপনার সাথে অর্জুনজি একান্তে কিছু কথা বলতে চাই, সে ধীরে করে বলল। কথাবার্তা প্রায় 1/2 ঘন্টা চলল। যখন অর্জুন ফিরে এলো, তখন তার চেহারা উত্তেজনাপূর্ণ ছিল। তার 2 হাত মুঠিতে শক্ত হয়ে গিয়েছিল। সে আমাকে বলছে যে আমি এই মামলাটিকে প্রকাশ্যে না আনি, বদলে তারা আরবের চিকিৎসার সমস্ত খরচ মাফ করে দেবেন এবং সেই ডাক্তারকে অভ্যন্তরীণভাবে বদলি করে দেওয়া হবে। না, অঞ্জলি উঠে পড়ল। তারা কি ভাবছেন? নীরবতার বদলে কিছু চিকিৎসার খরচ? আর অন্যান্য শিশুদের কি হবে? অর্জুন গভীর শ্বাস নিল। আমিও না করে দিয়েছি। আমি তাদের বললাম যে যদি তারা এটিকে গুরুত্ব সহকারে না নেন, তবে আমি প্রেসকে জড়ো করব। দুজনেই চুপ হয়ে গেল। হাসপাতালের আলো অর্জুনের ক্লান্ত মুখে পড়ছিল, কিন্তু তার চোখ চকচক করছিল। সেই মানুষটির উজ্জ্বলতা, যিনি ন্যায় বেছে নিয়েছিল, আপোষ নয়। হোটেল ফিরে যাওয়ার সময় আরব কিছু নতুন শব্দ বিড়বিড় করছিল। অর্জুন গাড়ি চালাতে চালাতে হাসছিল এবং অঞ্জলি ডায়েরি খুলে পুনরুদ্ধারের অগ্রগতি লিখতে লাগল। ডায়েরি প্রতিদিন মোটা হতে যাচ্ছিল। প্রতিটি পাতা সেই ধৈর্য, আশা এবং সেই ব্যথার সাক্ষী ছিল যা তারা অতিক্রম করেছিল। সেই রাত হোটেলে অর্জুনকে একটা অজানা নম্বর থেকে ফোন কল এলো। একজন মানুষ ছিল যে নিজেকে একজন অনুসন্ধানী সাংবাদিক বলছিল। আমি আপনার গল্প শুনেছি, আমি আপনার সাক্ষাৎকার নিতে চাই, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। সেই ডাক্তারের পরিচালনা পর্ষদের কিছু লোকের সাথে ভালো সম্পর্ক আছে। হতে পারে যে তারা আপনাকে চুপ করানোর চেষ্টা করবে। অর্জুন ফোন শক্ত করে ধরে নিল। তার হৃদয়ে আগুন জ্বলে উঠেছিল, কিন্তু এইবার সে ভয় পায়নি। আপনি আমার সাথে কোথায় দেখা করতে চান? আমি সব কিছু বলবো। ফোন বন্ধ করার পর সে ঘুরে অঞ্জলিকে দেখতে লাগল, যে আরবকে ঘুম পাড়াচ্ছিল। হোটেলের ঘর ছোট ছিল, কিন্তু অদ্ভুতভাবে গরম ছিল। রাস্তায় গাড়ির আওয়াজ, কাঁচের ছাদে পড়া বৃষ্টির আওয়াজ এবং সেই মানুষদের হৃদয়ে যারা গভীর ক্ষত থেকে পেরিয়ে এসেছিল। একটি নতুন আলো জ্বলছিল, সত্যের, ন্যায়ের এবং এমন একটি ভবিষ্যতের যাতে তারা বিশ্বাস করেছিল যে এখন আর কোনো অন্ধকার হবে না। সকালবেলা দিল্লিতে ভারী বৃষ্টি হলো। বৃষ্টি যেন কয়েকদিন ধরে জমা হওয়া ভারী মেঘ থেকে ঝরছিল, যার ফলে শহর ধূসর, শান্ত এবং অপ্রত্যাশিত হয়ে গিয়েছিল। হোটেলের ছোট ঘরে অর্জুন জানালার কাছে বসেছিল। তার হাতে ঠান্ডা কফির কাপ ছিল। অঞ্জলি আরবকে বোর্ড দিয়ে ভিজুয়াল রিফ্লেক্সের অনুশীলন করানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিল। অর্জুন এখনও অঞ্জলিকে গতকাল রাতের ফোন কলের পুরো কথা বলেনি, যদিও সে একজন শক্তিশালী মানুষ ছিল। কিন্তু তাকে এটা স্বীকার করতে হয়েছিল যে সে কোনো খুব বড় কিছুর মুখোমুখি হচ্ছে। সম্পর্ক, শক্তি এবং সুরক্ষা একটা মাকড়সার জালের মতো ছড়িয়েছিল, আর সে ছিল শুধু একটি আহত শিশুর সাথে একজন একা পিতা। ফোন ভাইব্রেট হলো। একটি অজানা নম্বর থেকে মেসেজ এলো। তারা জানতে পেরেছে যে তুমি সাংবাদিকের সাথে দেখা করছো। হাসপাতালে কারো উপর ভরসা করো না, ভেতরে কেউ তোমার উপর নজর রাখছে। সে একটি গভীর শ্বাস নিল। তার চোখ দূর কোথাও দেখছিল। সেই মেসেজ তাকে ভয় দেখালো না, কিন্তু তাকে এটা বুঝিয়ে দিল যে এখন আর পিছনে ফেরার কোনো রাস্তা নেই। হয় সামনে এগিয়ে সত্যকে উন্মোচন করো, অথবা সবসময় অপরাধবোধ এবং ব্যথায় বাঁচো। সেই দুপুরে রাজীব নামের একজন সাংবাদিক অর্জুনের সাথে একটি গলির ছোট ক্যাফেতে দেখা করল। অঞ্জলি আরফের সাথে হোটেলে ছিল এবং অর্জুন একা গেল। যেমন সেই মানুষটি বলেছিল, কাউকে সাথে এনো না, যত কম লোক জানবে তত ভালো। রাজীব একজন যুবক ছিল। তার চোখ তীব্র ছিল এবং কণ্ঠস্বর দৃঢ় ছিল। সে তার ল্যাপটপ খুলল এবং তার জ্যাকেটের পকেট থেকে একটি পাতলা ফাইল বের করল। অর্জুনজি, আমরা ডাক্তার শর্মার রেকর্ড পরীক্ষা করেছি, যিনি সরাসরি আপনার ছেলের পরীক্ষা করেছেন এবং ওষুধ লিখেছেন, এবং ফলাফল সত্যিই ভয়ঙ্কর। আপনার কি মানে? গত 5 বছরে সে কমপক্ষে 3টি গুরুতর ভুল রোগ নির্ণয়ের মামলায় জড়িত ছিল, যার ফলে শিশুদের পার্মানেন্ট ক্ষতি হয়েছে। তাদের মধ্যে একটি 4 বছরের একটি মেয়ের মামলা। সাধারণ কনজাংটিভাইটিসের নির্ণয়ের পর ডাক্তার তাকে উচ্চ ডোজের কর্টিকোস্টেরয়েড দিয়েছিল, যার ফলাফল কর্নিয়াল অ্যাট্রফি হয়েছিল।
পরিবার মামলা করেছিল, কিন্তু তাকে অভ্যন্তরীণভাবে দমন করা হয়েছিল। অর্জুন চুপ হয়ে গেল। সে তার মুঠি এত জোরে বাঁধল যে তার আঙুলের গিট হোয়াইট হয়ে গিয়েছিল। আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, এবং শুধু এটুকুই নয়, আমরা পেলাম যে ওষুধ বিতরক কোম্পানি একটি প্রকারের শক্তিশালী কর্টিকোস্টেরয়েড, যার পর্যাপ্ত ক্লিনিক্যাল পরীক্ষা হয়নি, সেই কোম্পানি যার সিইও ডাক্তার শর্মার শালা। অর্জুনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তারা একসাথে মিলে আছে? কেউই নিশ্চিতভাবে বলতে পারে না, কিন্তু সম্পর্ক স্পষ্ট। প্রতিটি প্রিসক্রিপশনের উপর একটা কমিশন হয়। রাজীব থামল এবং অর্জুনের চোখের দিকে গভীরভাবে দেখল। অর্জুনজি, আমি জানি যে আপনি গোলমাল পছন্দ করেন না, কিন্তু যদি আপনি নিজের ছেলের গল্প প্রকাশ্যে বলার সাহস করেন, তবে আমরা আপনাকে প্রেসে, টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় এই সত্যকে এনে আপনার সুরক্ষা করব। একবার যখন জনসাধারণ জানতে পারবে, তখন কেউই চুপ থাকতে পারবে না। অর্জুন মাথা নাড়ল, তার কণ্ঠস্বর ভেজে হয়ে গেল। আমি করব। আমি নিজের ছেলে এবং অন্যান্য শিশুদের আবার শিকার হতে দিতে পারি না। যখন সে হোটেল ফিরে এলো, তখন অঞ্জলি আরবের সাথে খেলছিল। শিশুটি এখন ছবিগুলিকে আরও ভালোভাবে চিনতে পারছিল। সে লাল এবং নীল রঙে পার্থক্য করতে পারত এবং এমনকি নড়াচড়া করা জিনিসের দিকে হাতও বাড়াতে পারত। তার আনন্দ তার চেহারায় স্পষ্ট ছড়াচ্ছিল। কিন্তু যখন সে অর্জুনকে দেখল, তখন সে অনুভব করল যে কিছু খুব ভারী। আপনি ঠিক আছেন? অর্জুন সঙ্গে সঙ্গে জবাব দিল না। সে বসে পড়ল এবং রাজীব যা কিছু বলেছিল সেসব বলে দিল। অঞ্জলি চুপ হয়ে গেল এবং আরবকে আরও শক্ত করে ধরল। কিছু সময় পর সে ধীরে করে বলল, যদি আপনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে আমি আপনার সাথে আছি। সেই রাত প্রথম প্রবন্ধ একটি চমকে দেওয়া শিরোনামের সাথে প্রকাশিত হল। সেই প্রেসক্রিপশনগুলির পিছনের সত্য যা শিশুদের আলো কেড়ে নিল। প্রবন্ধে অর্জুনের গল্প, আরবের ছবি, অঞ্জলির ডায়েরি এবং ডক্টর মেহরার প্রাথমিক মতামত ছিল। রাতারাতি প্রবন্ধ দ্রুত ছড়িয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে বিতর্ক শুরু হলো। কিছু লোক রাগ ছিল, কিছু দুঃখী, কিছু সন্দেহ ছিল, কিন্তু বেশিরভাগ সমর্থন করছিল। পরের সকালে শিশুদের অধিকারের বিশেষজ্ঞ বর্মা নামের একজন উকিল অর্জুনের সাথে যোগাযোগ করলেন। আমি আপনার প্রবন্ধ পড়েছি। আমি কোনো ফি নেব না। আমি আপনার সাথে দাঁড়াতে চাই। সেই দুপুরে অর্জুন উকিল এবং সাংবাদিক রাজীবের সাথে একটি ছোট প্রেস কনফারেন্স আয়োজন করল। যদিও স্কেল ছোট ছিল, কিন্তু এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হলো এবং হাজার হাজার লোক এটি দেখল। অর্জুন ভুল জানার পুরো প্রক্রিয়া, আরফের পুনরুদ্ধারের যাত্রা এবং সত্যকে সামনে আনার তার দৃঢ় সংকল্পের সম্পর্কে বলল। শেষে অর্জুন মাথা নিচু করল। আমি কোনো হিরো নই। আমি শুধু একজন পিতা, যে একটি এমন চিকিৎসা ব্যবস্থার উপর খুব বেশি ভরসা করার কারণে আহত হয়েছে, যাকে আমাদের সুরক্ষা করা উচিত ছিল। কিন্তু যদি আমি চুপ থাকি, তবে আমি নিজের ছেলেকে আবার হারিয়ে দেব। এইবার এই কারণে যে আমি বলার সাহস করিনি। প্রেস কনফারেন্সের পর জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। স্বাস্থ্য মন্ত্রককে হস্তক্ষেপ করতে হলো। একটি ব্যাপক তদন্ত শুরু করা হলো। অনেক অস্বাভাবিক রিপোর্ট সামনে আনা হলো। কিন্তু এইখান থেকেই বেনামি মেসেজ ফোনে আসতে লাগলো। অর্জুন, বেশি গভীরে যেও না। অর্জুন, তুমি টাকা এবং ক্ষমতার লোকদের ছচ্ছ। যদি তুমি চাও যে তোমার ছেলে শান্তিতে বাঁচুক, তবে থেমে যাও। অঞ্জলি চিন্তিত হতে লাগল। সে প্রতিরাত ঘরের দরজা চেক করত। একটি অতিরিক্ত নিরাপত্তা তালা লাগাত। সে কিছু বলল না, কিন্তু অর্জুন বুঝে গেল যে তারা এমন একটি শক্তিকে ছুঁয়েছে যাকে সকলেই ছোঁয়ার সাহস করে না। কিন্তু সে পিছিয়ে গেল না। গভীরে তার ন্যায়ের ওপর বিশ্বাস ছিল। বিশ্বাস ছিল যে একটি এমন দেশ যার হৃদয় আছে, তাকে নির্দোষ শিশুদের সুরক্ষার জন্য একটি অংশ উৎসর্গ করতে হবে। সেই রাত অর্জুন আরবকে নিজের কোলে নিল, তার কপালে ধীরে করে চুমু খেল এবং ফিসফিস করে বলল, বাবা প্রতিজ্ঞা করছে যে সে তোমার এবং অন্যান্য শিশুদের জন্য আলো ফিরিয়ে আনবে। অঞ্জলি তাদের দেখল। তার চোখ ভেজে হয়ে গেল। সে জানত যে এই যাত্রা এখন অনেক ঝড়ে ভরা হবে, কিন্তু সে এটাও জানত যে তারা এখন একা নয়। কোনো বেনামি হাত তাদের তথ্য দিয়েছিল। একজন সাংবাদিক লড়াই করার জন্য তৈরি ছিল। একজন উকিলকে কোনো ফি চাইছিল না। এবং কে জানে, বাইরে আরও অনেক লোক ছিল যারা বলার অপেক্ষা করছিল। ন্যায়ের আগুন এইমাত্র জ্বালানো হয়েছিল এবং এইবার এটিকে কেউই নেভাতে পারত না। দিল্লি এই দিনগুলিতে প্রতি ঘন্টায় গরম হচ্ছিল। শুধু রোদের কারণে নয়, বরং আরবের মামলার চারপাশে ঘুরতে থাকা তথ্যের ঝড়ের কারণে, যা জনসাধারণকে নাড়া দিচ্ছিল।
সংবাদপত্র ক্রমাগত আপডেট প্রকাশিত করছিল। সোশ্যাল মিডিয়া হাজার হাজার শেয়ার এবং কমেন্টের সাথে উথলে উঠছিল। লোক অর্জুনকে সাহসী পিতা বলছিল, এবং অঞ্জলি যদিও মিডিয়ার সামনে আসেনি, অনেক প্রবন্ধে তাকে একটি নীরব কিন্তু দৃঢ় মহিলা হিসেবে উল্লেখ করা হয়েছিল। যদিও জনসাধারণের নজরের পেছনে একটি নীরব লড়াই চলছিল। সেই সকালে যখন অর্জুন আরবকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেল, অঞ্জলি হোটেলে ছিল। তখনই তাকে একটি অজানা নম্বর থেকে ফোন এলো। তুমি সেই যে অর্জুনের সাথে আছে, তাই না? অঞ্জলি দ্বিধা করল। জি। তোমাকে তাকে থামতে পরামর্শ দেওয়া উচিত। সব কিছু এখনো ঠিক হতে পারে। আপনি কে? অন্য দিক থেকে একটি খড়খড়ে হাসি এলো। আমি সেই যে তোমার অতীতকে ভালোভাবে জানে যে তোমাকে নিজের গ্রাম কেন ছাড়তে হয়েছিল, জানে যে তোমার ছেলে কিভাবে মারা গিয়েছিল। অঞ্জলিকে মনে হলো যেন কেউ তার গলা চেপে দিয়েছে। তার গলা শুকিয়ে গেল। সে আর কিছু জিজ্ঞেস করতে পারল না, শুধু একটি লম্বা ভেঙে যাওয়া আওয়াজ এলো। তার হাত কাঁপতে লাগলো। সে ফোনকে দেখল। তার ঘাড়ের পেছনে ঠান্ডা ঘাম চলে এলো। কেউ তার সম্পর্কে তদন্ত করেছিল, শুধু বর্তমান সম্পর্কে নয়, বরং সেই অতীতের সম্পর্কেও, যাকে সে লুকোনোর চেষ্টা করছিল। যখন অর্জুন ফিরল, তখন অঞ্জলির ফ্যাকাশে মুখ দেখে সে চিন্তিত হয়ে গেল এবং প্রশ্ন করতে লাগল। সে অনেকক্ষণ চুপ রইল এবং তারপর সব কিছু বলে দিল, সেই ঠান্ডা আওয়াজ থেকে শুরু করে অতীতের সম্পর্কে স্পষ্ট হুমকি পর্যন্ত। অর্জুন তার কাঁধ শক্ত করে ধরল। তার চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা মৌমাছির ছাতায় হাত দিচ্ছি, এবং এখন তারা শুধু আমাকেই নয়, তোমাকেও লক্ষ্য বানাচ্ছে। অঞ্জলি মাথা নাড়ল। আমার নিজের জন্য ভয় নেই, আমার ভয় হচ্ছে যে তারা আপনাকে এবং আরবকে ক্ষতি করবে। অর্জুন উঠে পড়ল, ফোন বের করলে এবং সঙ্গে সঙ্গে উকিল বর্মাকে ফোন করল। তারা আমার লোকদের হুমকি দেওয়া শুরু করেছে। আমি চাই যে আপনি অফিসিয়াল অভিযোগকে দ্রুত এগিয়ে নিয়ে যান। বর্মা ফোনে জবাব দিলেন, আমিও এইমাত্র একটি বেনামি চিঠি পেয়েছি। আমাদের ওপর নজর রাখা হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করবেন না। আমি সব প্রমাণ একটি স্বাধীন স্টোরেজ সুবিধা এবং কিছু বড় মিডিয়া হাউসকে পাঠিয়ে দিয়েছি। তারা আমার যা কিছু করুক, সত্য সামনে আসবেই। ফোন কলের পর অর্জুন অঞ্জলিকে দেখল। তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। আমাদের কিছু সময়ের জন্য আলাদা হতে হবে। তোমাকে এবং আরবকে তোমার গ্রাম বা কোনো নিরাপদ লুকিয়ে থাকার জায়গায় যাওয়া উচিত। আমি এখানে থেকে মামলাটিকে শেষ পর্যন্ত দেখব। না। অঞ্জলি মাথা নাড়ল। তার চোখ ভেজে হয়ে গেল। আমি চুপ থাকার এবং ভয় পাওয়ার কারণে একটি শিশু হারিয়েছি। আমি আবার পেছনে হটতে চাই না। আমি এখানেই আপনার সাথে থাকব। সেই মুহূর্তে অর্জুন তাকে অনেকক্ষণ দেখল। একজন পরিচারিকা বা একজন এমন মহিলা হিসেবে যার সে মালিক ছিল, বরং একজন সত্যিকারের সঙ্গী হিসেবে, তার ছেলের মা হিসেবে, যদিও তাদের রক্তের সম্পর্ক না হোক। পরের দিন তাদের তথ্য দেওয়া হলো যে ডাক্তার শর্মাকে তদন্তের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন করতে স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু এটা শুধু প্রথম পদক্ষেপ ছিল। অর্জুন এবং উকিলকে এখনও এই ডাক্তার এবং তার পিছনের ওষুধ কোম্পানির মধ্যে সম্পর্ক প্রমাণ করতে হতো। তদন্ত এজেন্সির সাথে একটি বৈঠকের সময় যুবক সাংবাদিক রাজীব হঠাৎ একটি গুরুত্বপূর্ণ নথি নিয়ে উপস্থিত হল। এটা সুর ফার্মার কোম্পানির, যেখানে ডাক্তার শর্মার আত্মীয় সিইও ছিল, তার অভ্যন্তরীণ আর্থিক বিল ছিল। নথি থেকে জানা গেল যে হাসপাতালের ডাক্তারদের অনেক চিকিৎসা সেমিনারের জন্য টাকা দেওয়া হয়েছিল, যেখানে আরবের চিকিৎসা হয়েছিল। অর্জুন তালিকাটি দেখল। প্রতিটি লাইন তার হৃদয়ে একটি আরও ছুরির মতো বিঁধে যাচ্ছিল। এটা লুকানো কমিশন, রাজীব বলল। প্রতিটি ওষুধের শিশি, প্রতিটি ভুল প্রেসক্রিপশন ধনী হওয়ার একটি ধাপ ছিল, যখন আপনার ছেলের মতো শিশুরা পরিণতি ভোগ করে। একই সময় সোশ্যাল মিডিয়াতে একটি বিনামী অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়তে লাগল, যাকে একজন অভ্যন্তরীণ ডাক্তারের মনে করা হচ্ছিল, যেখানে সে স্বীকার করেছিল। সবাই জানে যে ডাক্তার শর্মা সংরক্ষণ পায়। জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি হল। আরও অনেক রোগী তাদের অভিজ্ঞতা বলল যে কিভাবে এই ডাক্তার তাদের কাছ থেকে ঘুষ নিয়েছিল বা চিকিৎসাকে লম্বা টেনে খরচ বাড়িয়েছিল। মিডিয়ার লড়াই ধীরে ধীরে অর্জুনের পক্ষে ঝুঁকছিল, কিন্তু যত এমন হচ্ছিল তার ওপর চাপ তত বাড়ছিল। হুমকি ভরা মেসেজ এখন অঞ্জলিকেও আসতে লাগল। একদিন যখন সে আরবকে হোটেলের কাছে একটি পার্কে ঘোরাচ্ছিল, একজন অচেনা মানুষ এলো এবং তার সামনে দাঁড়িয়ে গেল। তোমাকে নিজের মুখ বন্ধ রাখা উচিত। এটা তোমার এবং শিশু উভয়ের জন্য ভালো হবে।
এই কথা বলে সে চলে গেল এবং তার হাতে একটি পুরনো ছবি রেখে গেল। ছবিতে একটি ছোট্ট ছেলে হাসপাতালের বিছানায় শুয়েছিল এবং তার পাশে একজন যুবতী মহিলা বসেছিল। সে অঞ্জলিই ছিল। সেই পুরনো ছবিটি একটি স্মারক ছিল, একটি ভয়াবহ হুমকি যে তারা জানে সে কে এবং প্রয়োজন হলে তার পুরো অতীত খুঁজে বের করতে পারে। যখন সে ফিরল, অঞ্জলি কাঁদল না। সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল এবং তারপর সেই ছবিটি অর্জুনকে দিয়ে দিল। আমি জানতাম যে আমাকে এতে টানা হবে, কিন্তু কোনো ব্যাপার না, আমি আর পালাবো না। আমি একজন মা ছিলাম এবং এখন আমি আরবের জন্য মা। অর্জুন তাকে শক্ত করে ধরে নিল। বলার মতো কোনো শব্দ ছিল না। তারা বুঝে গিয়েছিল যে এই লড়াই এখন শুধু তার একার নয়, বরং তাদের দুজনের, যারা পুরনো ক্ষত নিয়েছিল কিন্তু ভালোবাসা এবং সত্যে বিশ্বাস নিয়ে নতুন ক্ষত সারানোর চেষ্টা করছিল। প্রথম শুনানির দিন ডজনখানেক সাংবাদিক উপস্থিত ছিল। অঞ্জলি একটি সাধারণ শাড়ি পরেছিল, চুল খোপা করে বাঁধা ছিল এবং তার হাতে আরেভ ছিল, যে এখন সামনের ব্যক্তিকে চিনতে পারত, জিনিসের দিকে ইশারা করতে পারত এবং স্পষ্টভাবে বাবা বলতে পারত। অর্জুন একটি দৃঢ় দৃষ্টি নিয়ে কোর্টরুমে প্রবেশ করল, কিন্তু ভেতর থেকে সে খুব অস্থির ছিল। উকিল বর্মা প্রমাণগুলির পুরো শৃঙ্খল উপস্থাপন করলেন। অস্বাভাবিক প্রেসক্রিপশন, মেডিকেল ফাইল, আর্থিক বিল থেকে শুরু করে অডিও রেকর্ডিং এবং সাক্ষীদের বক্তব্য পর্যন্ত। হাসপাতাল প্রথমে অস্বীকার করল, কিন্তু জনতার চাপ এবং অকাট্য নথিপত্রের সামনে তারা ব্যক্তিগতভাবে ডাক্তারের উপর দোষ চাপানো এবং সিস্টেমের দায়িত্ব থেকে নিজেদের মুক্তি দেওয়া শুরু করল। শেষে অর্জুনকে বলার অনুমতি দেওয়া হলো। সে নিজের ছেলেকে কোলে নিয়ে পোডিয়ামে এলো। আমি নিজেকে একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাই না, কিন্তু আমি সত্যকে চাপা পড়তে দিতে পারি না। আমার ছেলে এবং আরও অনেক শিশু সুরক্ষার যোগ্য। যদি আমরা না বলি, তাহলে পরের জন কে হবে যাকে ব্যথা সহ্য করতে হবে? দর্শক গ্যালারিতে পুরোপুরি নীরবতা ছিল। ক্যামেরার ক্লিক করার শব্দ আসছিল। আরব সামনে তাকালো। তার চোখে আনন্দ ঝলকাচ্ছিল যখন সে দেখল যে সকলেই তাকে দেখছে। সে মুচকি হেসে হাত নাড়ল, যেন এমন একটি দুনিয়ার প্রথম ইঙ্গিত যেখানে আলো ফিরে আসছে। লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু তারা এক রাউন্ড জিতে গিয়েছিল। হাসপাতালের করিডোরের বাইরে অ্যাম্বুলেন্সে সাইরেন ক্রমাগত বাজছিল, যেখানে আরাফকে আলোর প্রতিক্রিয়ার স্নায়বিক চিকিৎসার তৃতীয় চিকিৎসা সেশনের পর বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। হঠাৎ আসা তীব্র জ্বর অঞ্জলি এবং অর্জুন উভয়েরই নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল। সবকিছু সঠিক দিকে যেতে দেখা লাগছিল, কিন্তু আবার একবার তাদের চোখের সামনে সবকিছু ভেঙে পড়ল। কিছুদিন আগে যখন সে মানুষের ছায়া এবং রঙের মধ্যে পার্থক্য করতে শুরু করেছিল, তখন ছোট ঘরে আনন্দের পরিবেশ ছিল। সে মেডিকেল টর্চের আলো দেখেছিল এবং যখন সে অর্জুনের হাত নড়তে দেখল, তখন হেসে উঠল। জন্মের পর প্রথমবার সে আসল অর্থে তার চারপাশের দুনিয়া দেখল। অর্জুন এবং অঞ্জলি সেই সন্ধ্যায় খুব কাঁদলেন। বেশি কিছু বলার প্রয়োজন ছিল না। দুজনেই বুঝে গিয়েছিল যে তাদের এবং আরবের জীবন একটি নতুন অধ্যায় প্রবেশ করছে, কিন্তু আনন্দ একটি সুতোর মতো ভঙ্গুর ছিল। পরের দিন সকালে আরবের হালকা জ্বর, মাথা ব্যথা এবং বমি হতে লাগল। অঞ্জলি ভেবেছিল যে এটা চিকিৎসার পর একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু সন্ধে পর্যন্ত জ্বর ৩৯.৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছল। নাড়ি অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে গেল এবং শিশুটি অজ্ঞান হয়ে গেল। কোনো প্রতিক্রিয়া দিচ্ছিল না। ডিউটিতে থাকা ডাক্তার তাকে সঙ্গে সঙ্গে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করে দিলেন। অর্জুন করিডোরের বাইরে বসেছিল, ফোন শক্ত করে ধরেছিল। অঞ্জলি চুপচাপ বসেছিল। তার চেহারা এত সাদা ছিল যেন তাতে কোনো জান অবশিষ্ট নেই। সব আশা যেন একটি খাদে টেনে নেওয়া হচ্ছিল। ১ ঘন্টা পর ডাক্তার মেহেরা, যিনি সরাসরি আরবের পুনরুদ্ধারের ফাইল দেখছিলেন, তিনি বাইরে এলেন। তার চেহারা চিন্তায় ভরা ছিল। আরবে পুরনো ওষুধের প্রতিক্রিয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবশিষ্ট আছে। হতে পারে যে আগে দেওয়া কর্টিকোস্টেরয়েডের দীর্ঘমেয়াদী প্রভাব এখন দৃষ্টি সক্রিয় হওয়ার পরে তার প্রভাব দেখাচ্ছে। আপনার কি মানে ডাক্তার? অর্জুন উঠে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপছিল। মানে শিশুটির খিঁচুনি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যদি সময় মতো চিকিৎসা না করা হয় তবে মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে। আমাদের সঙ্গে সঙ্গে পরামর্শ করে একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে হবে। অঞ্জলি হতাশায় চিৎকার করে উঠল, না, হতে পারে না, সে ঠিক হচ্ছিল না, আমরা তাকে আবার আলো হারাতে দিতে পারি না। অর্জুন তার হাত শক্ত করে ধরল। যখন থেকে তারা দেখা করেছিল, সে প্রথমবার তাকে এত দুর্বল দেখল। সে কাঁদছিল না, কিন্তু চোখের জল চুপচাপ ঝরছিল। প্রতি ফোঁটা যেন একটি অসম্পূর্ণ ক্ষত থেকে রক্তপাত হচ্ছিল। পরামর্শ ১ ঘন্টা ধরে চলল। তারপরে ডাক্তাররা একটি বিশেষ নিউরোটক্সিন অ্যান্টিডোট ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যা জাপান থেকে আমদানি করা একটি ওষুধ ছিল।
এই আশায় যে এটি শিশুটির স্নায়ুতন্ত্রে কর্টিকোস্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ করে দেবে। কিন্তু এটা একটি বিপজ্জনক সমাধান ছিল, কারণ ভুল ডোজ অন্যান্য কার্যক্রমেও ব্যাধি সৃষ্টি করতে পারত। যখন ডাক্তার পরিবারের মতামত চাইলেন, তখন অঞ্জলি অর্জুনকে দেখল এবং কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ল। যদি এটা 7 ঘরের ইনাম শেষ সুযোগ হয়, তবে আমরা এটাকে নেব। অর্জুন সম্মতিপত্রে স্বাক্ষর করলেন। তার হাত এত কাঁপছিল যে লেখার ভঙ্গি বেঁকে গেল। প্রতিটি স্বাক্ষর যেন তার হৃদয়ে একটি ছুরি বিঁধে দিচ্ছিল, কিন্তু তার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। চিকিৎসা 6 ঘন্টা ধরে চলল। অর্জুন এবং অঞ্জলি পাশাপাশি বাইরে বসে রইল। কেউ একটি শব্দও বলল না। ঠান্ডা নিয়ন আলো দুজনকে একটি অদৃশ্য কোকুনে মুড়ে দিয়েছিল। করিডোর থেকে প্রতিটি শব্দ, প্রতিটি ডাক্তারের জুতোর আওয়াজ তাদের চমকে দিচ্ছিল। মধ্যরাত্রের কাছাকাছি জরুরি কক্ষের দরজা খুলল। ডাক্তার মেহেরা বাইরে এলেন। তার চেহারা ক্লান্ত ছিল, কিন্তু তিনি ধীরে করে মাথা নাড়লেন। শিশু এখন স্থিতিশীল আছে। খিঁচুনি সময়মতো বন্ধ করা হয়েছে, কিন্তু আমাদের এটা নিশ্চিত করার জন্য পরের 48 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে যে আর কোনো জটিলতা না হয়। দুজনে যেন শূন্য হয়ে গেল। অর্জুন প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল। অঞ্জলি তাকে সামলে নিল এবং দুজনে কেঁদে উঠল। প্রথমবার এটা হতাশার অশ্রু ছিল না, বরং স্বস্তির ছিল। তারা আরও একটি ঝড় পার করে নিয়েছিল। 3 দিন পর আরব চোখ খুলল। সে কিছুবার চোখের পাতা ঝাপটালো এবং তারপর তার হাত এগিয়ে দিল যেমন কিছু খুঁজছে। অঞ্জলি তার হাত ধরল এবং নিজের গালে রেখে নিল। মা এখানে আছে। অঞ্জলি, মা এখানে আছে। আরব কিছু বলল না, শুধু তার হাত তার চেহারায় ফেরালো এবং তারপর হেসে উঠল। সেই হাসি অর্জুনকে কাঁদিয়ে দিল। সে নিজের অশ্রু লোকাতে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। সেই গরম অশ্রু ঝরে পড়ল, যেমন লম্বা খরা পড়ে, বাঁধ ভেঙে গেল। সেই রাত প্রথমবার অর্জুন এবং অঞ্জলি আরবের বিছানার পাশে একসাথে বসে গল্প শোনাল। অর্জুন সেই প্রথমবার সম্পর্কে বলল, যখন সে আরবকে সেই অশ্রুভরা অপারেশনের পর নিজের বাহুতে নিয়েছিল। অঞ্জলি নিজের ছেলে সম্পর্কে বলল। রোহনও এমনভাবেই হাসত। সেও আরবের মতো জল নিয়ে খেলতে ভালোবাসত। তারা ব্যথা সম্পর্কে কথা বলল না, বরং সুন্দর স্মৃতি সম্পর্কে কথা বলল, যাতে আরব একটি এমন স্বপ্নে ঘুমোতে পারে যাতে এখন আর কোনো অন্ধকার না থাকে। যখন আরব গভীর ঘুমে ঘুমিয়ে গেল, তখন অঞ্জলি অর্জুনের দিকে তাকালো। আপনি কি কখনো ভেবেছিলেন যে একদিন আমরা দুজনে এমনভাবে একসাথে বসে থাকব? অর্জুন ধীরে করে হাসল এবং মাথা নাড়ল। আমি ভেবেছিলাম যে আমার জীবন সেই হাসিহীন বাংলোতে শেষ হয়ে যাবে, কিন্তু এখন আমি না শুধু নিজের ছেলের চোখে, বরং নিজের মধ্যেও আলো দেখতে পাচ্ছি। অঞ্জলি চুপ রইল। কিছু সময় পর সে ফিসফিস করে বলল, আমি এটা কখনো বলিনি, কিন্তু হয়তো যদি আমি আরবের সাথে দেখা না করতাম, তবে আমি বেঁচে থাকতে পারতাম না। সেই আমাকে খাদ থেকে বাইরে এনেছে। সেই আমাকে অনুভব করিয়েছে যে আমি এখনও একজন মা হতে পারি। অর্জুন ঘুরে তার হাতে রাখল। এবং তুমি খুব ভালো করেছ। তাদের আরও শব্দের প্রয়োজন ছিল না। শান্ত অন্ধকারে শুধু এয়ার কন্ডিশনারের ধীর আওয়াজ এবং আরবের নিয়মিত নিঃশ্বাস ছিল। এই দুনিয়া যদিও অন্ধকারের ভরা হোক, কিন্তু এতে আহত মানুষদের জন্য আলো খুঁজে বের করারও জায়গা ছিল। পরের দিন সকালে অর্জুনকে উকিল বর্মার ফোন এলো। মামলা অনেক অন্যান্য রোগীদের শক্তিশালী প্রমাণসহ একটি অফিসিয়াল পর্যায়ে প্রবেশ করছিল। স্বাস্থ্য মন্ত্রক সংশ্লিষ্ট হাসপাতালগুলির ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই ওষুধ কোম্পানির বিতরণ লাইসেন্সকে অস্থায়ীভাবে স্থগিত করে দিয়েছিল। আমরা সঠিক জায়গায় আঘাত করেছি, বর্মা বললেন। এখন থেকে আপনাকে মিডিয়ার পাল্টা আক্রমণের জন্য তৈরি থাকতে হবে, কিন্তু চিন্তা করবেন না, আমাদের কাছে একটি নিবেদিত দল আছে যা সাহায্য করবে। অর্জুন ধন্যবাদ বলল এবং ফোন কেটে দিল। তার মন ভারী ছিল। সে জানত যে সামনে এখনও অনেক অসুবিধা আছে, কিন্তু সে এখন একা ছিল না। অঞ্জলি এখানে ছিল তার এবং তার ছেলের সাথে, যে শুধু 3 বছরের হয়েও একটি মশালের মতো পথ দেখাচ্ছিল, না শুধু তাদের পরিবারের জন্য, বরং শয়ে শয়ে অন্যান্যদের জন্যেও, যারা চুপচাপ সংগ্রাম করছিল। যখন সে ঘরে প্রবেশ করল, তখন সে দেখল যে আরব অঞ্জলির সাথে ধাঁধা খেলছে।
শিশুটি তাকে চিনে নিল এবং জোরে বাবা ডাকল। সেই আওয়াজ অর্জুনের হৃদয় জীবনের প্রথম সংগীতের মতো প্রতিধ্বনিত হল। কোনো জাতি বা বর্ণের সুর নয়, শুধু সত্যি। হ্যাঁ বাবা, এইখানেই বাবা, এখন কোথাও যাব না। লড়াইয়ের রং বদলে গিয়েছিল। এখন এটা শুধু আইনি বিতর্ক ছিল না, বরং জীবনের জন্য, আলোর জন্য, দেখা হওয়ার এবং ভালোবাসা পাওয়ার অধিকারের জন্য একটি লড়াই। এবং এইবার তারা শেষ পর্যন্ত যাবে। অক্টোবরের শুরুতে এক সকালে দিল্লিতে হালকা বৃষ্টি হল, যেন একটি ধূসর আকাশে একটি শুভ লক্ষণ। শহরের আদালত সেই সত্যগুলি ঝড়ের মাঝে একটি ঠান্ডা সাক্ষীর মতো দাঁড়িয়েছিল, যা এত লম্বা সময় ধরে লুকানো ছিল। আজ অর্জুন খান্না নিজের ছেলে আরফ খান্নার আইনি প্রতিনিধি হিসাবে অনমোল হাসপাতাল এবং বিশ্বাস ফার্মা কোম্পানির বিরুদ্ধে সেই ঐতিহাসিক মামলার প্রথম শুনানি ছিল, যেখানে ইচ্ছেকৃতভাবে ভুল ওষুধ ব্যবহার করে শিশুদের স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করার অভিযোগ ছিল। অর্জুন এবং অঞ্জলি দুজনেই খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল। তারা একটি ছোট ওয়েটিং রুমে বসেছিল, একে অপরের হাত শক্ত করে ধরেছিল, যেমন ভয় ছিল যে যদি ছেড়ে দেয় তবে সবকিছু ভেঙে যাবে। আরফ ঘরে লিলি আন্টির সাথে ছিল, যিনি অঞ্জলির একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যিনি একজন অবসরপ্রাপ্ত নার্স ছিলেন, এবং তারা মামলার সময় শিশুর যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। শিশুটি লম্বা চিকিৎসার পর বেশ সুস্থ হয়ে গিয়েছিল। তার চোখ এখন পরিচিত লোক, তীব্র আলো চিনতে পারত এবং কিছু মূল রঙের মধ্যে পার্থক্য করতে পারত। যদিও সে পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু সে দুনিয়াকে আবার খুঁজে বের করার নিজের যাত্রায় প্রথম পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছিল। আপনি কি নিশ্চিত যে সব ঠিক হবে? অঞ্জলি অর্জুনকে দেখতে দেখতে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। সে সঙ্গে সঙ্গে জবাব দিল না। তার চোখ কোর্টরুমের দরজার দিকে ছিল, যেখানে ডজনখানেক সাংবাদিক অপেক্ষা করছিল। এখন আমাদের কাছে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই অঞ্জলি। আমাদের আরবের জন্য এবং অন্যান্য শিশুদের জন্যও এগিয়ে যেতে হবে। অঞ্জলি মাথা নাড়ল। তার অতীত মনে এলো। নিজের প্রথম শিশু, যাকে ডাক্তারের ভুলের কারণে হারিয়ে দিয়েছিল। সেই লম্বা রাতগুলি যা সে অর্জুনের সাথে জেগেছিল যখন আরফকে খিঁচুনি আসছিল। এই সব ব্যথা যদি কার্যক্রমে না বদলায়, তবে সবসময়ের জন্য একটি ব্যক্তিগত ট্র্যাজেডি হয়ে থাকবে। সে এমনটা আর হতে দিতে পারত না। আদালত ঠিক 9টায় শুরু হল। বাদীপক্ষ পুরোপুরি উপস্থিত ছিল। অর্জুন, উকিল বর্মা এবং 2 সাক্ষী, ডাক্তার মেহরা এবং সাংবাদিক রাজীব। প্রতিবাদী পক্ষ থেকে কেবল হাসপাতাল এবং ওষুধ কোম্পানির আইনি প্রতিনিধিরা উপস্থিত ছিল। যখন ডাক্তার শর্মা, যিনি সরাসরি ওষুধ লিখেছিলেন, স্বাস্থ্যের কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন। সে পালাচ্ছে, বর্মা অর্জুনের কানে ফিসফিস করে বললেন, যখন তারা দুজনেই জুরিকে নমস্কার করার জন্য দাঁড়ালো। কিন্তু কোনো ব্যাপার না, আমাদের তাকে দোষী সাব্যস্ত করার জন্য তার উপস্থিতির প্রয়োজন নেই। শুনানি ফাইলগুলির উপস্থাপনার সাথে শুরু হলো। উকিল বর্মা আরবের চিকিৎসা যাত্রার বিস্তারিত বর্ণনা করলেন, জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত। প্রতিটি চার্ট, প্রতিটি ব্রেন স্ক্যানের ছবি বড় পর্দায় দেখানো হলো, যার সাথে শীর্ষ বিশেষজ্ঞদের চিকিৎসা সিদ্ধান্তও ছিল। প্রমাণগুলি থেকে সাপ বোঝা যাচ্ছিল যে আরবের অপটিক নার্ভে ক্ষতি জন্মগত ছিল না, বরং লম্বা সময় ধরে কর্টিকোস্টেরয়েড ওষুধ ব্যবহারের ফলস্বরূপ হয়েছিল, যাকে সাধারণ পরিস্থিতিতে নবজাতক শিশুদের জন্য ব্যবহার করা উচিত ছিল না। প্রতিবাদীর উকিল এটা বলে খণ্ডন করলেন যে আমরা কেবল স্বাস্থ্য মন্ত্রক দ্বারা অনুমোদিত চিকিৎসা প্রোটোকলের পালন করেছি। আরবের মামলা একটি ব্যতিক্রম এবং জেনেটিক হতে পারে। কিন্তু ঠিক সেই সময় ডাক্তার মেহরাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। সাদা চুল এবং একটি গম্ভীর চেহারা নিয়ে তিনি স্পষ্টভাবে বললেন, আমি অনমোল হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রাক্তন প্রধান ছিলাম। আমি নিশ্চিত করি যে ডাক্তার শর্মা দ্বারা আরবের জন্য লেখা প্রেসক্রিপশন স্বাস্থ্য মন্ত্রকের কোনো চিকিৎসা নির্দেশনার পালন করত না। এর বাইরে আমি কয়েকবার অভ্যন্তরীণভাবে ওষুধের অপব্যবহারের সম্পর্কে সতর্ক করেছিলাম, কিন্তু সবসময় উপেক্ষা করা হয়েছে। তিনি আরও 2 শিশু রোগীর ফাইলও উপস্থাপন করলেন, যাদের চিকিৎসা একই ওষুধ দিয়ে করা হয়েছিল এবং ফলাফল প্রায় একই ছিল। তাদের মধ্যে একটি শিশুর 1 বছর আগে খিঁচুনির পরে জটিলতার কারণে মৃত্যু হয়েছিল। হলে নীরবতা নেমে এলো। কিছু সাংবাদিক দ্রুত লিখতে লাগলো। বাইরে খবর বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়তে লাগলো। এখন অঞ্জলির পালা ছিল। সে সাদা শাড়ি পরেছিল, চুল খোপা করে বাঁধা ছিল এবং তার চোখে দৃঢ়তা ছিল।
যখন তাকে আরবের অস্বাভাবিকতা জানার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন সে প্রতিটি বিস্তারিত বলল। প্রথমবার নিজের ছেলেকে মা বলতে শোনা থেকে শুরু করে সেই মুহূর্ত পর্যন্ত যখন শিশুটি সাবানের ফ্যানার কারণে চোখের পাতা ঝাপটালো, তার প্রতিটি শব্দ পুরো কোর্টরুমকে নীরব করে দিচ্ছিল। একজন মা হিসেবে সে থামল, তার চোখ সরাসরি জুরির দিকে ছিল। আমি নিজের শিশুর প্রথম দৃষ্টি কখনো ভুলতে পারি না, কিন্তু আমি সেই বছরগুলিও ভুলতে পারি না যখন আমার ছেলে অন্ধকারে বাঁচত, প্রকৃতির কারণে নয় বরং মানুষের লোভের কারণে। বিশ্বাস ফার্মা কোম্পানির প্রতিনিধি সঠিক প্রক্রিয়া অনুযায়ী ওষুধ বিতরণ করার নথিপত্র এবং হাসপাতালের সাথে স্বাক্ষরিত দায়িত্ব চুক্তি দেখিয়ে নিজের বাঁচাও করার চেষ্টা করল। কিন্তু ঠিক তার পরে সাংবাদিক রাজীব একটি এমন তুরুপের তাস নিয়ে এলো যার কেউই আশা করেনি। কোম্পানির একজন প্রাক্তন কর্মচারী এবং একজন ভেতরের লোকের মধ্যে কথাবার্তার 3 মিনিটের একটি অডিও রেকর্ডিং, যাতে তারা স্বীকার করেছিল যে তারা ডাক্তারদের ঘুষ দিয়েছিল যাতে সেই রোগীদের উপর পরীক্ষামূলক ওষুধের পরীক্ষা করার জন্য অগ্রাধিকার দেওয়া যেতে পারে, যাদের কেউ খুব কাছাকাছি পর্যবেক্ষণ করছিল না। আওয়াজ পুরো কোর্টরুমে প্রতিধ্বনিত হল। সেই ছোট্ট শিশুদের উপর চেষ্টা করো যারা প্রতিক্রিয়া দিতে পারে না, তাদের নিয়ন্ত্রণ করা সহজ। ডাক্তার শর্মায়ের অভ্যস্ত। রাগের একটি ঢেউ বয়ে গেল। সভাপতি জুরিকে বিবেচনা করার জন্য 15 মিনিটের জন্য শুনানি স্থগিত করার নির্দেশ দিলেন। বিরতির সময় প্রেস করিডোরে ভিড় জমালো। অর্জুন, অঞ্জলি, আরব এবং ডাক্তার শর্মার নাম কিছু মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি অনুসন্ধান করা কিওয়ার্ড হয়ে গেল। অর্জুন চেয়ারে বসে পড়ল, তার হাত কাঁপছিল। অঞ্জলি তার পাশে বসল, নিজের মাথা তার কাঁধে ঠেকিয়ে দিল। আপনার কি মনে হয় যে আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছাচ্ছি? আমরা এখন জেতাহারার জন্য লড়াই করছি না অঞ্জলি, আমরা তাই লড়াই করছি যাতে আমাদের ছেলে আলো পেতে পারে। 15 মিনিট পর শুনানি আবার শুরু হলো। নিজের অন্তর্বর্তী সিদ্ধান্তে জুরি বাদীপক্ষের মামলাকে স্বীকার করে নিল। বিশ্বাস ফার্মা কোম্পানির দেশজুড়ে ওষুধ বিতরণকে অস্থায়ীভাবে স্থগিত করার নির্দেশ দিল। অনুমল হসপিটালের সাথে সহযোগিতা চুক্তি শেষ করে দিল এবং ডাক্তার শর্মা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধমূলক দায়িত্বের তদন্তের জন্য মামলাটিকে তদন্ত এজেন্সিতে স্থানান্তর করে দিল। উকিল বর্মা অর্জুনের হাত ধরল। এটা একটি গুরুত্বপূর্ণ মোড়, আমাদের এখনও আপিলের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা প্রায় জিতে গেছি। শুনানির পর যখন অর্জুন এবং অঞ্জলি গেট থেকে বাইরে এলেন তখন ডজনখানেক সাংবাদিক তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। মাইক উপরে তোলা হলো, ক্যামেরা সরাসরি তাদের দিকে ছিল। অর্জুনজি, অঞ্জলিজি, আজকের ফলাফল সম্পর্কে আপনারা কি বলতে চাইবেন? অর্জুন শুধু একটি ছোট্ট কিন্তু শক্তিশালী বাক্য বলল, কখনো নীরবতাকে আরও একটি শিশুকে মারতে দিও না। অঞ্জলি তার হাত ধরল, তার চোখ আকাশের দিকে ছিল। প্রথম রোদের রশ্মি মেঘগুলিকে ফুঁড়ে বেরোল। আলো ঝলমলে ছিল না, কিন্তু তাদের হৃদয় এবং আরবের চোখে যা প্রতিদিন আলোকিত হচ্ছিল, আশা জ্বালানোর জন্য পর্যাপ্ত গরম ছিল। সেই ঐতিহাসিক শুনানির 1 বছর পর দিল্লির বাইরের এলাকায় একটি ছোট্ট ঘর সকালের রোদে ঝলমল করছিল। এই বছর বসন্ত প্রতি বছর থেকে তাড়াতাড়ি চলে এসেছিল। ঠান্ডা বাতাসে ফুলের মিষ্টি সুগন্ধ এবং রোদে ভরা উঠোন থেকে শিশুদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। লাল ইট দিয়ে ফাঁকা উঠোনে একটি ছোট্ট ছেলে ধীরে ধীরে সেই মানুষটির দিকে এগোচ্ছিল যে বই পড়ছিল। তার চোখে চকচক করা রশ্মি ছিল, সেই আলো যাকে 1 বছর আগে লোকেরা অসম্ভব বলেছিল। বাবা দেখো, আরব খিলখিল করে বলল এবং তার হাতে একটি বাঁকা রঙিন ছবি উপরে তুলল। অর্জুন বই নিচে রাখল এবং নিজের ছেলেকে নিজের বাহুতে ভরে নিল। সে ছবিটি দেখল যাতে 3 জন লোক ছিল, একজন মানুষ, একজন মহিলা এবং একটি শিশু নীল আকাশের নিচে হাত ধরেছিল। যদিও চিত্রকর্মটি আনারই ছিল, কিন্তু অর্জুনের জন্য এটি একটি উৎকৃষ্ট শিল্পকর্ম ছিল। খুব সুন্দর বাবা, তুমি খুব ভালো রং করো। এটা কে? সে ছবির মহিলাটির দিকে ইশারা করে জিজ্ঞেস করল। এটা অঞ্জলি মা। মা আমাকে গল্প শোনায়। যখন আমি ভয় পাই তখন মা আমাকে আলিঙ্গন করে। অর্জুনের হৃদয়ে কিছু উথলে এলো, কিছু পরিচিত, কিছু নতুন। সে জানালার দিকে দেখল, যেখানে অঞ্জলি মুচকি হেসে দাঁড়িয়েছিল। নিজের হাত অ্যাপ্রনে মুছছিল, যার ওপর এখনও আটা লেগেছিল। শুনানি শেষ হবার পর অঞ্জলি অর্জুন এবং তার ছেলের সাথে থাকতে চলে এসেছিল। প্রথমে তো এটা শুধু আরদের নিয়মিত চিকিৎসার পরে যত্ন করার জন্য ছিল। তারপর ধীরে ধীরে কেউ কিছু বলল না, কিন্তু তার উপস্থিতি এই ঘরের একটি অটুট অংশ হয়ে গেল। সে সেই মৃত মায়ের জায়গা নেয়নি, কিন্তু সে বর্তমানকে সাজালো। একটি কোমল অবলম্বন হল, যা ঘরের দুজনের ক্ষত সারানোর জন্য পর্যাপ্ত ছিল। আরব আশার চেয়েও বেশি সুস্থ হয়ে গেল। প্রায় 1 বছরের ক্রমাগত চিকিৎসা এবং পুনর্বাসনের পর
সে এখন মানুষের চেহারা রং চিনতে পারত, পরিচিত জায়গায় ঘোরাঘুরি করতে পারত এবং বড় অক্ষর পড়তে পারত। তার দৃষ্টি এখনো সীমিত ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সে না কেবল নিজের চোখ দিয়ে বরং একটি প্রাণবন্ত হৃদয় দিয়েও দেখতে পারত। সেই রাত পুরো পরিবার একটি উষ্ণ খাবারের জন্য একত্রিত হল। ডাল, রুটি এবং আলুর সবজি, সাধারণ খাবার যা ভালোবাসায় ভরা ছিল। আরব খেতে খেতে কিন্ডারগার্ডেনের গল্প শোনাচ্ছিল। আজ আমি একটি মুরগি বানালাম, টিচার বলল যে আমার রং বাইরে যায়নি, কিন্তু রাহুলের তো পুরো ছড়িয়ে গেল। অঞ্জলি হেসে উঠল। তাহলে আরব রাহুলের চেয়ে বেশি চালাক? অর্জুন নিজের ছেলেকে আরও একটি টুকরো দিল। তার চোখে ভালোবাসা ছিল। কিন্তু মনে রেখো, বন্ধুর মজা উড়িও না। যদি তুমি ভালো হও তবে বন্ধুর সাহায্য করো। ছোট ছেলেটি মাথা নাড়ল। তার মুখে এখনো চাটনি লেগেছিল। খাওয়ার পর তিনজনে উঠোনে শব্দের খেলা খেলতে লাগল। অর্জুন বোর্ডে বড় বড় অক্ষর লিখল, আরব দেখল এবং পড়ল। প্রতিবার যখন সে সঠিক পড়ত তখন অঞ্জলি হাততালি দিত। এটা কি অক্ষর? আ। এটা কি? আলো। দুজন বড় একসাথে বলল, সঠিক। আরব অঞ্জলির দিকে ঘুরল এবং নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, অঞ্জলি মা, আমি অন্ধ কেন ছিলাম, আর এখন আমি কিভাবে দেখতে পাচ্ছি? অঞ্জলি শিশুটিকে দেখল এবং ধীরে করে জবাব দিল, কারণ তুমি শক্তিশালী, আর কারণ তোমার বাবা কখনো হার মানেনি। ছোট ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর জিজ্ঞেস করল, তাহলে কি আমার হাসল মা আমাকে দেখতে পারে? এই প্রশ্ন পরিবেশকে এক মুহূর্তের জন্য শান্ত করে দিল। অর্জুন নিজের ছেলের কাঁধে হাত রাখল। তার কণ্ঠস্বর কোমল ছিল, মা অনেক দূর একটি জায়গায় আছে, কিন্তু সে সব সময় তোমাকে দেখে। যখনই তুমি হাসবে সে অনুভব করবে। প্রতিটি পদক্ষেপ যা তুমি চলবে সে সেখানে গর্ব অনুভব করবে। আরব চুপ রইল এবং তারপর এমনভাবে মাথা নাড়ল যেমন সব কিছু বুঝে গেছে। সে ঘুরল এবং অঞ্জলিকে আলিঙ্গন করে নিল। ফিসফিস করে বলল, তাহলে অঞ্জলি মা সেই মা যাকে আমি দেখতে পারি, তাই না? অঞ্জলি শিশুটিকে শক্ত করে আলিঙ্গন করে নিল, নিজের অশ্রু চুলের পিছনে মুকিয়ে নিল। দেরি রাত যখন আরব ঘুমিয়ে গেল তখন অর্জুন এবং অঞ্জলি বারান্দায় গরম চা নিয়ে একসাথে বসল। ঠান্ডা বাতাস বইছিল, বাগান থেকে ঝিঁঝি পোকার আওয়াজ আসছিল। আমি কখনো ভাবিনি যে আমি আবার মা হব, অঞ্জলি বলল। তার চোখ দূর কোথাও দেখছিল। রোহানকে হারানোর পর আমি শিশুদের ভয় পেতে শুরু করেছিলাম। কান্নার আওয়াজ থেকে বাঁচতাম। ছোট্ট শিশুদের কাছে যাওয়ার সাহস করতাম না। অর্জুন ধীরে করে তার হাত ধরল। কিন্তু তুমিই সেই যে আরবকে হাসিয়েছে, জিসনে তাকে প্রথমবার মা বলতে শিখিয়েছে। অঞ্জলি ধীরে করে হাসল। হয়তো আরব আমাকে বাঁচিয়েছে, আমি তাকে নয়। অর্জুন কিছু বলল না। সে উঠল, ভেতরে গেল এবং একটি ছোট্ট বাক্স নিয়ে ফিরে এলো। সে তাকে খুলল। ভেতরে একটি পাতলা রূপোর আংটি ছিল, যাতে একটি ছোট্ট চকচকে পাথর লাগানো ছিল। আমি তাড়াতাড়ি করছি না, কিন্তু যদি কোনোদিন তুমি তৈরি হও তবে আমাকে তোমার সাথে এমন একটি পরিবার তৈরি করতে দিও যেখানে কাউকে আর কোনো ক্ষতি না সহ্য করতে হয়। অঞ্জলি আংটিকে দেখল এবং তারপর অর্জুনকে। একটি লম্বা নীরবতার পর সে ধীরে করে মাথা নাড়ল। কোনো বড় প্রতিজ্ঞার প্রয়োজন ছিল না, শুধু একটি সত্যি দৃষ্টি, এবং তাদের কাছে গত 1 বছর ধরে প্রতিদিন প্রতি ঘন্টায় এটাই ছিল যার প্রয়োজন আর ছিল না। সেই বছর শীতকালে সংবাদপত্রগুলি খবর দিল যে বিশ্বাস ফার্মা কোম্পানির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে দেওয়া হয়েছে। সিইও এর ওপর ইচ্ছাকৃতভাবে অন্যদের স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে মামলা চালানো হলো। 20-এর বেশি অন্যান্য পরিবারও অর্জুন এবং বর্মা দ্বারা প্রতিষ্ঠিত উকিলদের দলের সাহায্যে মামলা জিতে নিয়েছিল। আলোর চোখ নামক একটি তহবিল স্থাপন করা হলো, যাতে চিকিৎসা ভুলের কারণে দৃষ্টি হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের সাহায্য করা যায়। তহবিলের স্বর্ণ তালিকায় সম্মানিত হবার প্রথম নাম ছিল আরাফ খান্না। তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে অর্জুন মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে দেখছিল, যেখানে আরব, অঞ্জলি এবং অন্যান্য শিশুদের মাঝে বসেছিল। আমরা অতীত বদলাতে পারি না, সে বলল, কিন্তু আমরা সত্য, বিশ্বাস এবং আলো দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে আরও ভালো করতে পারি। পুরো হল দাঁড়িয়ে হাততালি দিতে লাগল। একটি অবিস্মরণীয় মুহূর্ত। সেই রাত যখন তারা ঘরে ফিরল তখন আরফ জিজ্ঞেস করল,
বাবা আলো কি? অর্জুন শিশুটিকে কোলে তুলল এবং রাস্তায় চকচক করা বাতিগুলির দিকে ইশারা করল। আলো সেই যা তোমাকে সবকিছু দেখতে সাহায্য করে। তাহলে অঞ্জলি মা আমার আলো, তাই না? অর্জুন জবাব দিল না। সে শুধু শিশুটিকে আরো শক্ত করে আলিঙ্গন করে নিল। তার হৃদয়ে একটি অসীম কৃতজ্ঞতা উথলে উঠছিল, কারণ সব ক্ষতি, সব ব্যথার পরে তারা একে অপরকে পেয়ে গিয়েছিল। একটি পরিবার, একটি আলো এবং একটি নতুন যাত্রা এই মাত্র শুরু হয়েছিল। আপনারা সবাই কোথা থেকে দেখছেন? এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানান। আপনারা যেখানেই থাকুন সবসময় নিরাপদ এবং খুশি থাকুন। যদি আপনাদেরও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে তবে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা সবাই শুনতে পারি।